বান্ধবীর বিয়ের আসরে বউ সেজে এক হাত সমান ঘোমটা টেনে বসে আছি আমি। বান্ধবীকে তার ভালোবাসার মানুষের হাতে তুলে দিয়ে আমি পড়ে গেছি বিপদে। আশ্চর্যজনক আরেকটি ঘটনা হলো, কিছু সময় ধরে আমার সারা শরীর মেঘের মতো সাদা বর্ণ ধারণ করছে, সাথে অসহ্যকর ব্যথায় জান যায় যায় অবস্থা। হঠাৎ করে এমন কেন হচ্ছে তা বুঝতে পারছি না। কিছু সময় পর পর সারা শরীর বিদ্যুতের মতো আলোর ঝলকানি দিচ্ছে। আমি সাউদা বিনতে মেঘা, বাবা মায়ের একমাত্র মেয়ে। আজ আমার বান্ধবী আফিয়ার বিয়ে ছিল। আফিয়া একটা ছেলেকে ভীষণ ভালোবাসত, কিন্তু ওর পরিবার মেনে নেয়নি, বরং জোর করে বিয়ে দিতে চাইছে। আমি সহ বাকি ফ্রেন্ড এসেছিলাম ওকে ভাগিয়ে নিয়ে যেতে। সবাই বের হয়ে গেলেও আমি আটকা পড়ে যাই। যেই কোণের রুম থেকে বের হব অমনি ওর বাবা ভাইকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখি। এখন যদি উনারা এসে মেয়েকে না দেখে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। তাই চুপটি করে আমি বিছানায় থাকা কোণের যাবতীয় জিনিসপত্র পরে নিজেকে বউয়ের সাজে সাজিয়ে নেই। এখন আল্লাহ আল্লাহ করে কোনো মতে বিয়ের আগে পালাতে পারলেই হয়, নয়তো আমাকেই বিয়ে করে নিতে হবে। সারা রুম এদিক থেকে সেদিকে পায়চারি করছি। শরীরের ব্যথাটা থামার নামও নিচ্ছে না। বিয়েটা একেবারে ঘরোয়াভাবে হচ্ছে, যার কারণে মানুষ বেশি নেই। প্ল্যান মতো কোণের রুমে কেউ নেই বলে রক্ষা, নয়তো এতক্ষণে আমি ধরা পড়ে যেতাম। আফিয়া অনেক কষ্ট করে আগের থেকে পুরো রুম ফাঁকা করে রেখেছে। আমার ভাবনার মাঝে ফট করে দরজা খুলে আফিয়ার ভাবি নিশি রুমে ঢুকল। আমি লাফ দিয়ে খাটে উঠে বসলাম। নিশি, আরে আফিয়া, তুমি এরকম এক হাত সমান ঘোমটা দিয়ে রেখেছ কেন? দিহানকে তো তুমি আগেও দেখেছ, এত লজ্জা পাওয়ার কি আছে? আমার ভাই অনেক ভালো, তুমি ওর কাছে অনেক সুখী হবে। এ বাড়িতে দিহান কত এসেছে গেছে, তুমি ওকে কত দেখেছ, আর আজ এত লজ্জা পেলে কি চলে? কিছু সময় পর তো সারা জীবনের জন্য ওর হয়ে যাবে। আসলে আমি তোমার কথা ওর কাছে বলেছিলাম, আর ও ফট করে রাজি হয়ে গেল। আমি তাহলে তুমি মেইন কালপ্রিট, ওরে ঘরের শত্রু বিভীষণ। তোমায় আমি পড়ে দেখে নিব ভাবি। তোমার জন্য আজ এই বিপদে পড়লাম। শরীরে অসহ্যকর ব্যথা বেড়েই যাচ্ছে। আল্লাহ, তুমি আমায় কোনো পরীক্ষায় ফেললে। মনে মনে, নিশি যত সব আদিক্ষেতা, তুই যতক্ষণে এ বাড়ি থেকে বিদেয় হবি তাতেই আমি খুশি। তোকে আমার একটুও সহ্য হয় না। সারাক্ষণ একের পর এক হুকুম করে আমাকে খাটানোর চিন্তা। কত করে আমার স্বামীটাকে বললাম তোমার বাপমা ভাই বোন ছেড়ে আলাদা হয়ে যাও, তা নয় সে তার পরিবার নিয়ে থাকবে। অন্তত পক্ষে বোনের বিয়ের আগ পর্যন্ত সে আলাদা হবে না। তাই তো আমার গাঁজাখোর মেয়েবাজ ভাইকে তোর জন্য নিয়ে এলাম। খুব তো আমার নামে সবাইকে বিষ দিতি, এবার পারলে বিয়ে ঠেকিয়ে দেখা। মনে মনে, আমি হে আল্লাহ, আমি এসব কি শুনছি? উনি এতটা নীচ মন মানসিকতার মানুষ। মনে মনে কথা না বললে তো আমি জানতেই পারতাম না। আমাকে যত শীঘ্রই এখান থেকে পালাতে হবে। মনে মনে, ছোটবেলার থেকে আমার মাঝে অদ্ভুত কিছু গুণ আছে। আমি জানি না কেন এগুলো আমাকে আল্লাহ দিয়েছে, তবে এতটুকু জানি আল্লাহ যা করে ভালোর জন্য করে। অদ্ভুত গুণের মধ্যে অন্যতম একটা গুণ হলো অন্যের মনের কথা আমি স্পষ্ট শুনতে পাই।
চাচি, আরে নিশি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমায় না আফিয়াকে নিতে পাঠালাম। ওই দিকে কাজী সাহেব এসে পড়েছেন। গ্রামের বাড়ি, বেশি রাত হয়ে গেলে তো সমস্যা হয়ে যাবে। এই অজপাড়া গায়ে কখন কারেন্ট চলে যায় তা কি কেউ বলতে পারে? কথা বলতে বলতে আফিয়ার চাচি রুমে ঢুকল। নিশি, সরি চাচি, আমি এসে দেখি আফিয়া এখনো তৈরি হয়নি। মাত্র সব তৈরি আমি করে দিলাম। আমি আল্লাহ মাটি ফাঁক করো ঢুকে যাই, নয়তো উপর থেকে দড়ি ফেলো উঠে যাই। এমন ডাহা মিথ্যে কথা গায়ে সহ্য হয় না। মনে মনে আমি সারা শরীর যতটুকু পেরেছি ঢেকে বসেছি। শরীরের কোনো অংশ দেখা গেলে সর্বনাশ। আফিয়ার চাচি আমার দিকে তাকিয়ে জোরে একটা চিৎকার দিল। আমি তো ভয়ে শেষ। চাচি, এ কি আফিয়া, তোর এই অবস্থা কেন? চোখ বড় বড় করে। আমি এই রে, আমার শরীরের রংটা কি দেখে ফেলল? এবার আমি কোথায় যাব? আফিয়ার বাপ চাচা যা পাজি, আমাকে ধরতে পারলে জন্ত কবর দিবে। মনে মনে, নিশি, কি হয়েছে চাচি? চাচি, তুই এত বড় ঘোমটা দিয়েছিস কেন? আফিয়া, পার্লারের লোক এসেছিল, তাদের বললি তুই একা সাজতেন পারবি। এখন এরকম উদ্ভট করে শাড়ি পরেছিস কেন? বিয়ের শাড়িটা তো সুন্দর করে পরবি। ঘোমটা খোল, আমার কাছে এসে দাঁড়া, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। ঘোমটার ভেতরে আমি কুলকুল করে ঘামছি। শরীরের ব্যথাটা অনেকটা কমে আসছে, সাথে সাদা রংটা মিয়ে হয়ে স্বাভাবিক গায়ের রঙে ফিরে আসেছে। চাচি সামনে আসতে নিলে আমি পিছিয়ে যাই। কাপা কাপা গলায় বলি, আমি ঠিক করে নিব। আর গতকাল বাবার হাতে চড় খাওয়ার কারণে গালে লাল দাগ হয়ে গেছে। বরপক্ষের লোক দেখতে পেলে নানা কথা শোনাবে, তাই এত বড় ঘোমটা টেনে রেখেছি। তুমি প্লিজ সবাইকে বলে দিও আমার মুখে একটু সমস্যা আছে, তাই আমি এভাবেই থাকব। চাচি, তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? মনে হচ্ছে গলাটা বড্ড অচেনা, আগে কখনো শুনিনি। চোখ মুখ কুঁচকে, আমি আসলে তোমাদের ছেড়ে চলে যাব তো, তাই সারা রাত কেঁদেছি, যার কারণে গলাটা ডেবে গিয়েছে। চাচি, আচ্ছা তুই বরং নিশির সাথে চলে আয়, আমি ওই দিকটা সামলাচ্ছি। নিশি, সাবধানে নিয়ে এসো। নিশি, আচ্ছা চাচি তুমি যাও। আমি বড় করে নিঃশ্বাস ছাড়লাম। এতক্ষণ মনে হচ্ছিল বুকের মধ্যে কেউ হাতুড়ি পেটা করছে। চাচি চলে যেতেই নিশি ভাবি আমার সামনে এসে দাঁড়াল। মিছরির মতো কণ্ঠ করে বলল, নিশি ননদিনী দেও, আমি শাড়ি ঠিক করে দিচ্ছি। আজকের দিনটা সরি, শুধু রাতটা আছো, আমায় একটু তোমার সেবা করে ধন্য হতে দেও। আমি এখন এবার মধুর কণ্ঠে কথা বলে আমার মন জয় করার চেষ্টা করা হচ্ছে। তুমি কি রকম মেয়ে তা আমার চেনা হয়ে গেছে। শাকচুন্নি রে, একবার আমায় এখান থেকে বের হতে দে, তারপর তোর ব্যবস্থা যদি এই মেঘা না করে তাহলে বলিস। মিথ্যাবাদী। বর্তমানে মনে মনে বকা ছাড়া আর কোনো কিছু খুঁজে পাচ্ছি না। নিশি ভাবি আমার শাড়ি ঠিক করে দিতে লাগল। শাড়ি ঠিক করে আমায় বসার ঘরে নিয়ে যেতে লাগল। কি হবে এবার? সত্যি কি আমার ওই গাঁজাখোর মেয়েবাজ ছেলেটার সাথে বিয়ে হয়ে যাবে? গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে মেঘা। আজ তার শেষ রক্ষা হবে বলে মনে হচ্ছে না। ঘোমটার আড়ালে দোয়া দরুদ পড়ছে সে। বসার রুমে বেশ মানুষ আছে। কাজী সাহেব বসে আছে।
মেঘার ঘোমটার ভেতর থেকে সবাইকে আবছা দেখতে পাচ্ছে। বরকে দেখে আরো বেশি শখ খেল। বরের মুখটাও আটকানো। পাগড়ির সামনে ফুলের মালা দিয়ে পুরো মুখ ঢেকে রেখেছে। কিন্তু কেন? মেঘাকে দেখেই বাচ্চারা গুঞ্জন তুলল, বউ এসেছে, বউ এসেছে। বরের ফুপু মেয়ের মুখে এত বড় ঘোমটা টানা কেন? আমরা তো বউকে দেখতে চাই। চাচি, আমাদের মেয়ে অনেক লাজুক। কারো সামনে খোলামেলা আসতে ভীষণ লজ্জা পায়। তাই এভাবে নিয়ে এলাম। নিশি আর বলেন না ফুপু। আফিয়াকে নিয়ে এই একটা সমস্যা। কারো সামনে খোলামেলা আসতে চায় না। ননদিনী আমার কাউকে মুখ দেখাতে চায় না। যা লজ্জা ওর। বিয়ের পরে ইচ্ছে মতো দেখে নিও। কিন্তু আমার ভাই মুখটাকে এরকম ফুলের মালা দিয়ে ঢেকে রেখেছে কেন? বরের চাচা, আর বলিস না নিশি। তোর ভাইকে পুলিশ ভুল বুঝে ধরে নিয়ে গিয়েছিল। সেখানে একটু খাতির যত্ন করে মুখের অবস্থা খারাপ করে দিয়েছে। দিহান তো আজ বিয়ে করতে আসতে চায়নি বলে এমন মুখ নিয়ে বিয়ে করতে যাওয়া যায়। তাই আমরা এই পদ্ধতি করে নিয়ে এসেছি। মেঘাকে নিয়ে বরের সাথে বসানো হলো। মেঘার মনে কিছুটা খটকা লাগছে। কারণ সকলের মনের কথা শুনতে পারলেও বর বেশে থাকা ছেলেটার মনের কথা শুনতে পাচ্ছে না। তবে এতটুকু বুঝে গেছে, ছেলেকে শুধু শুধু ধরে নেয়নি। নিশ্চয়ই কোনো আকামকুকাম করেছে, যার কারণে ছেলেকে ধরে নিয়ে পুলিশ চেহারার আদল বদলে ফেলেছে। আফতাব সর্দার খুশিতে ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন। মেয়েকে তিনি তার পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে পারছেন। এর থেকে খুশির খবর আর কি হতে পারে? তার ছেলে আফ্রিদি সর্দার তার সাথেই বসে আছে। তাকেও খুব খুশি খুশি লাগছে। আফতাব সর্দার গলা ঝাঁঝিয়ে কাজী সাহেবকে বললেন, আফতাব কাজী সাহেব, বিয়ে পড়ানোটা শুরু করুন। কাজী সাক্ষী, বর কনে সব হাজির তো? আফ্রিদি, সবাই হাজির আছে। দয়া করে আপনি শুরু করেন। অনেক রাত হয়ে গেছে। কাজী বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা গুলশান নির্বাসী মোহাম্মদ। কাজীর পুরো কথা শোনার আগেই আমার হাতের ওপর কারো হাতের ঠান্ডা স্পর্শ পেলাম। হুট করে আমার শরীরে 440 ভোল্টেজে শক লাগল। আমার কি হলো আমি কিছুই জানি না। কারো কোনো কথা আমার কানে ঢুকছিল না। আমি পুরো তবদা খেয়ে আছি। কাজী, তুমি যদি এই বিয়েতে সম্মত থাকো তাহলে বলো মা আলহামদুলিল্লাহ কবুল। 3 বার বলো কবুল। আমি আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। আমার কি হয়েছে আমি নিজেও জানি না। এক মুহূর্তে আমি সব ভুলে গেছি। ছেলেকে কাজী কবুল বলতে বললে এক নিঃশ্বাসে 3 বার কবুল বলে ফেলল। তারপর আমকে রেজিস্ট্রি পেপারে সাইন করতে বলল। আমি চুপচাপ সাইন করে দিলাম। তাও নিজের নাম। আমার মনে হচ্ছে আমি একটা ঘরে আছি। কেউ আমাকে তার অদৃশ্য শক্তি দিয়ে আটকে রেখেছে। যখন আমার সম্মতি ফিরল তখন সবার মোনাজাত নেওয়া শেষ। কাজী আলহামদুলিল্লাহ, বিবাহ সম্পন্ন হয়েছে। এখন থেকে আপনারা স্বামী স্ত্রী। কথাটা শুনে আমি পুরো টাস্কি খেয়ে রইলাম। কি হচ্ছে তা কি আমার সাথে? আফতাব সর্দার খুশিতে গদগদ হয়ে আছেন। আফতাব, আরে আফ্রিদি, তাকিয়ে কি দেখছিস? সবাইকে মিষ্টি মুখ করা। বড় হাটের থেকে যে ছানার মিষ্টি গুলো আনলাম সেগুলো সবাইকে বিলিয়ে দে। আফ্রিদি, আমি দিচ্ছি আব্বাজান। সবাই খুশিতে মিষ্টি মুখ করছে।
মেঘার হাত পা ঠান্ডা হয়ে আসছে। কি হলো আজ তার সাথে? এমনটা তো হওয়ার কথা ছিল না। হঠাৎ তার কি হলো? সে তো ভেবেছিল নিজের ঘোমটা উঠিয়ে বিয়েটা ভেস্তে দিবে। কিন্তু সেই শীতল স্পর্শে সবকিছু ভুলে কেন গেল? মাথা পুরো ঝিম ধরে আছে। সবাই মিষ্টি মুখ করাই এতটাই ব্যস্ত যে কেউ রেজিস্ট্রি পেপারটার দিকে ভুলেও তাকালো না। তাহলে হয়তো দেখতে পেত বরকনে দুজনেই বদল হয়ে গেছে, যাতে তাদের মিষ্টিমুখ করা ছুটে যেত। আরও দেখতে পেত কত কষ্ট করে নিজ দায়িত্ব তারা অন্যের ছেলেমেয়ের বিয়ে দিয়ে দিল। দিহান ও আফিয়ার বিয়ে হয়নি। তাদের নাম রেজিস্ট্রি পেপারে নেই। বরং সেই জায়গায় মাঝারি করে সিগনেচার করা মেঘা ও আরেকজনের নাম। কে সে ব্যক্তিটা যার সাথে মেঘার বিয়ে হল? হঠাৎ একটা কানে তালা লাগার মতো তীব্র শব্দ হল। সবাই চমকে উঠল। কিসের শব্দ তা দেখতে বরকনে দুজনকে ফেলে সবাই সেদিকে ছুটল। পুরো রুম ফাঁকা হয়ে আছে। আমার সাথে থাকা ছেলেটি মানে আমার বরটাও উঠে কোথায় জানি গেল। আমার মাথায় চট করে একটা বুদ্ধি খেলে গেল। আমি এক মুহূর্ত দেরি না করে ঘোমটা উঠিয়ে সদর দরজা দিয়ে দৌড়ে পালালাম। দিকবিদিক শূন্য হয়ে আমি দৌড়াচ্ছি। তবে কিছু দূর যাওয়ার পর আমি দাঁড়িয়ে পড়লাম। সর্দার বাড়িতে হট্টগোল শুনতে পেলাম। জোরে জোরে সবাই চেঁচিয়ে বলছে, কনে পালিয়েছে, কনে পালিয়েছে। বিয়ের পর কনে পালিয়েছে। আমি সেদিকে কান না দিয়ে আরো জোরে দৌড়াতে লাগলাম। আমি ধুর, কি হলো আমার সাথে? কার সাথে বিয়ে হলো আমার? আমি সিউর ছেলেটা দিহান নয়। তাহলে কে ছিল? আর আমি তার মনের কথা শুনতেই কেন পাচ্ছিলাম না? সে যেই হোক, মানি না আমি এই বিয়ে। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে পালাতে হবে। কেউ তো বর বা কনে কিছুই দেখেনি। এবার ভালয় ভালয় বাসায় ফিরতে পারলেই হলো। মেঘা প্রাণপণে ছুটছে। তবে সে বড্ড ভুল করে ফেলল। সে যদি আর কিছু সময় হট্টগোলে কান পেতে থাকত তাহলে আরেকটা শব্দও শুনতে পেত। আর সেটা হলো, বর পালিয়েছে। কনের সাথে সাথে বিয়ের বরও পালিয়ে গেছে। আশ্চর্য কথা তো। মেঘার কেন পালালো সেই ব্যাপারটা না হয় আমরা সবাই জানি। কিন্তু বর পালালো কেন? বরের পালাতেই যদি হতো তাহলে বিয়ের পর কেন পালাবে? আগে পালালে তো এত ভেজাল হতো না। বিয়ের পর বরকনে দুজনেই পালিয়েছে। কথাটা বাতাসের মতো সারা গ্রামে ছড়িয়ে পড়ল। ভারী অদ্ভুত কথা তো। বিয়ের সময় কনে পালায় এটা স্বাভাবিক। আমরা অনেক জায়গায় শুনি। কিন্তু বর পালানোটা তো একেবারেই অস্বাভাবিক কথা। আর দুজনকে পালাতেই যখন হলো তাহলে বিয়ের পর কেন? বিয়ের আগে পালিয়ে যেত। এরকম হাজার কথা বলছে গ্রামবাসী। তারা জীবনে এই প্রথম বিয়ের পর বরকনে দুজন পালানোর খবর শুনল। যে যার যার ঘর থেকে বের হয়ে বরকনে কে খুঁজতে লাগল। চারিদিকে হই হুল্লোড়। আমি দিক বেদিক না তাকিয়ে দৌড়ে যাচ্ছি। ভরা পূর্ণিমার আলোয় রাস্তা চলতে কোনো সমস্যা হচ্ছে না। চারিদিকে দিনের মতো ফকফকা আলো। জঙ্গলের ভেতরে যেতেই আগুনে ঝলসানোর মতো করে সারা শরীর ব্যথা শুরু হলো। সাথে সারা শরীর কালো হয়ে পোড়া পোড়া ঘায়ের মতো সৃষ্টি হচ্ছে। তাও আমি ছুটছি। হঠাৎ একটা জংলি কাটা গজ করে পায়ে ঢুকে গেল। পা ধরে মাটিতে বসে পড়লাম। আমি আল্লাহ বাঁচাও আমায়। কি হচ্ছে আমার সাথে? শরীরটা মনে হচ্ছে ঝলসে যাচ্ছে।
আমি আর সহ্য করতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। তুমি আমায় সাহায্য করো। তুমি চাঁদের আলোতে গিয়ে দাঁড়াও মেঘকন্যা। তাহলে তোমার শরীরের এই পোড়া দাগগুলো চলে যাবে। এখানটা পুরো অন্ধকার। তুমি এখানে থাকলে কিছু সময় পর ভস্ম হয়ে যাবে। হঠাৎ একটা মিষ্টি সুর পেয়ে আশেপাশে তাকাতে লাগলাম। ভীষণ ভয়ও করছে। আল্লাহ, আমি আবার ভূতপ্রেতের, জিনের হাতে পড়লাম না তো? এই ঘন জঙ্গলে ভূত ছাড়া আর কারাই বা থাকবে? তবে ভূতপ্রেত নেই সেটা বিশ্বাস করি, কিন্তু জিন তো আছে। ভয়ে ভয়ে এদিক সেদিকে তাকাতেই দুটো জ্বলজ্বল করা চোখ দেখতে পেলাম। ভয়ে একটা আত্মচিৎকার দিয়ে কিছুটা পিছিয়ে গেলাম। আমায় ভয় পেও না মেঘকন্যা। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমাকে তুমি তোমার বন্ধু ভাবতে পারো। তোমার কোনো ক্ষতি করা তো দূরে থাক, মনের মাঝে এই কথাটা আনলে মেঘপুত্র আমাকে আগুনে ঝলসে ফেলবে। আমি কে তুমি? সামনে এসো। আমার তোমাকে ভয় করছে। আমি অনেক বিপদে পড়েছি। প্লিজ আমাকে একটু সাহায্য করো। আমি আর ব্যথা সহ্য করতে পারছি না। সারা শরীর পুড়ে যাচ্ছে। আমি এদিকে। তুমি উপরে তাকালেই আমাকে দেখতে পারবে। উপরের দিকে তাকাতেই আবছা আলোয় দেখতে পেলাম একটা লক্ষ্মী পেঁচা। খুব বেশি বড় নয়। আমি এবার সত্যি ভয় পেয়ে গেলাম। পেঁচা আবার কথা কিভাবে বলতে পারে? নিশ্চয়ই পেঁচার রূপ ধরে কোনো দুষ্ট জিন এসেছে। তুমি আমায় ভয় পেও না। আমি সত্যি সত্যি একটা পেঁচা। আমি কোনো সাধারণ পেঁচা নই। তাই তোমার সাথে কথা বলতে পারছি। আমার নাম কুহুকলি। তুমি একটু চাঁদের আলোয় যাও। দেখবে নিমিষেই তোমার এই পোড়া ঘাগুলো চলে যাবে। নিজেকে কষ্ট দিও না। আমার কথা শোনো। 2 মিনিট হাঁটলেই তুমি ফাঁকা জায়গা দেখতে পারবে। সেখানে কোনো গাছ না থাকার কারণে চাঁদের আলো পড়ে। মেঘকন্যা, তোমার এখন পূর্ণিমার আলো খুব প্রয়োজন। এখনটা পুরো ভুতুড়ে পরিবেশ। ঘন গাছগাছালির কারণে অন্ধকার ছেয়ে আছে। এক ফোঁটা চাঁদের কিরণও এখানে আসবে না। পেঁচাটার কথা শুনে আমার ভয় কিছুটা কমল। কি অদ্ভুত নাম ওর, কুহুকলি। আমি এক হাত দিয়ে পায়ে থাকা কাঁটা তুলতে ব্যস্ত হয়ে পড়লাম, কিন্তু তুলতে পারছি না। সারা শরীর কালো হয়ে আসছে। সাহস করে পেঁচাটাকে বললাম, আমি আমার পায়ে একটা বিশাল বড় কাঁটা ফুটেছে। আমি কিছুতেই তুলতে পারছি না। তুমি কি আমাকে কাঁটা তুলতে সাহায্য করবে? কুহুকলি, নিশ্চয়ই মেঘকন্যা। তোমার কথা মানতে আমি বাধ্য। তুমি আমাকে আরো আগে কেন বললে না? লক্ষ্মী পেঁচা ডানা ঝাপটে আমার পায়ের কাছে এসে বসল। ওর ঠোঁট দিয়ে আলতো করে ফুটন্ত কাঁটা উপরে ফেলল। আমি চোখ মুখ খিচে পা ধরে বসে আছি। পা থেকে গলগল করে রক্ত পড়ছে। কুহুকলি, তোমার হাতে সময় অনেক কম মেঘকন্যা। আকাশের দিকে তাকাও। চাঁদের পাশে থাকা কালো মেঘের টুকরোটা চাঁদকে ঢেকে ফেলার আগে তোমাকে জ্যোৎস্নায় দাঁড়াতে হবে। নয়তো অনেক বড় সর্বনাশ হবে। তুমি তোমার শুভ্র মেঘের রং সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। জলদি করো। ওরা তোমার গায়ের ঘ্রাণ পেয়ে গেলে অনেক বড় বিপদ হয়ে যাবে। আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। আমি এখান থেকে উঠতে পারবো না। কুহুকলি, তোমাকে পারতেই হবে। তুমি হেরে গেলে যে পুরো মেঘরাজ্য ধ্বংস হয়ে যাবে। তুমি কি বলছো এসব?
আমি কিছু বুঝতে পারছি না। আমাকে তুমি বারবার মেঘকন্যা বলে কেন ডাকছ? মেঘরাজ্য, মেঘকন্যা, মেঘপুত্র, এসব কথা আমায় কেন বলছ? কুহুকলি, তোমার এখন এসব না জানলেও চলবে। তোমাকে আমি যা বলছি তা করো। ওরা এসে পড়বে। আমি কারা এসে পড়বে? পুরো কথা শেষ করতেই চারপাশ থেকে খুব ভয়ঙ্কর ও বিকট আওয়াজ শুনতে পেলাম। পুরো জঙ্গলটা কেঁপে উঠল। লক্ষ্মীপেঁচার চোখও আমি ভয় দেখতে পেলাম। কুহুকলি, মেঘকন্যা, ওরা চলে এসেছে। তুমি পালাও। চাঁদকে কালো মেঘ ঢেকে ফেলছে। আমি যথেষ্ট শক্তি সঞ্চার করে উঠে দাঁড়ালাম। মাটিতে পা রাখতেই ব্যথায় টুপ করে নিচে বসে পড়লাম। প্যাঁচাটা গাছের ডালে গিয়ে বসল। চোখ দিয়ে অনর্বত পানি পড়ছে। কি হচ্ছে আমার সাথে? অনেক কষ্ট করে পা টেনে হিঁচড়ে উল্টো দিকে পালাতে শুরু করলাম, কিন্তু বেশি দূর যেতে পারলাম না। তার আগেই আমাকে কিছু এক চোখ বিশিষ্ট অদ্ভুত দেখতে প্রাণী গোল করে ঘিরে ফেলল। মেঘরাজ্য। মেঘরাজ্যে চারিদিকে ঘন কালো হয়ে আসছে। শো শো করে বাতাস বইছে। গাছপালা ভেঙে মাটিতে পড়ে যাচ্ছে। সবাই ভয় পেয়ে এদিক সেদিকে ছোটাছুটি করছে। মেঘরাজ্যের রাজা, রানী চিন্তিত মুখে রাজবারান্দায় এসে দাঁড়াল। রানী, মহারাজ, কি হচ্ছে এসব? আমাদের পুরো রাজ্য এরকম অন্ধকারে ছেয়ে কেন গেছে? রাজা, আমাদের মেঘকন্যার বিপদ ঘনিয়ে এসেছে রানী। আমাদের মেঘকন্যার কিছু হলে আমাদের মেঘপুত্র বাঁচবে না। রানী, আমাদের মেঘপুত্র কোথায়? সে এখনো কন্যার কাছে কেন পৌঁছায়নি? মেঘকন্যার কিছু হলে আমাদের পুত্রের সকল শক্তি চলে যাবে। তাদের দুজনের কথার মাঝে সেনাপতি এসে রাজ্যের যাবতীয় খবর দিতে লাগল। সেনাপতি, আসসালামু আলাইকুম মহারাজ ও রানীমা। রাজ্যের অবস্থা ভালো নয়। চারিদিকে প্রচণ্ড বাতাসে সব লণ্ডভণ্ড করে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আপনাদের দুজনের রাজবারান্দায় অবস্থান করা মোটেও সুবিধার নয়। যে কোনো সময় আপনাদের ওপর বাতাসের তীব্র বেগে হামলা হতে পারে। দয়া করে আপনারা অন্দরমহলে অবস্থান করুন। রাজা, মেঘকন্যার কোনো খবর? আমাদের পুত্র ও কন্যা ভালো আছে তো সেনাপতি? আমাদের কোনো লোক কি সেখানে পাঠিয়েছ? সেনাপতি, মহারাজ, আপনি বিচলিত হবে না। আমরা আজ মেঘপুত্র ও মেঘকন্যার সামনে যেতে পারব না। আগুনে ঝলসে যাওয়ার সম্ভাবনা আছে। তাই মেঘরাজপুত্র আমাদেরকে তাদের কাছে পাঠাতে মানা করছে। তবে আমরা মেঘকন্যাকে সাহায্য করার জন্য আমাদের কুহুকলি নামক লক্ষ্মীপেঁচাকে পাঠিয়েছি। এতক্ষণে কুহুকলি মেঘকন্যার কাছে পৌঁছে গেছে। কিন্তু আমার মন বলছে মেঘকন্যা খুব বিপদে পড়েছে। নয়তো আমাদের রাজ্যে এরকম পরিস্থিতি কখনো হতো না। মেঘকন্যা উত্তরের ভয়ানক জঙ্গলে ঢুকে পড়েছে। আর সেখানে আমাদের শক্তি কোনো কাজ করে না, কারণ সেটা পুরো অঙ্গরাজ্যের অধীনে। আপনারা সাবধানে থাকবেন। আমাকে বাইরের দিকটা দেখতে হবে। সেনাপতি তলোয়ার কোষমুক্ত করে রাজ বারান্দা থেকে দৌড়ে নিচে নেমে গেল। চারিদিকে পুরো ঘুটঘুটে কালো হয়ে আছে। রাজা, আজ নিশ্চয়ই আমাদের মেঘকন্যা ও পুত্রের বিয়ে হয়েছে রানী, যার জন্য আমাদের শত্রু অঙ্গরাজ্যে সৈন্য ওদের ওপর হামলা করেছে। তুমি আকাশের চাঁদটার দিকে তাকিয়ে দেখো। আস্তে আস্তে এক টুকরো কালো মেঘ চাঁদ ঢেকে ফেলছে। কন্যা এখনো চাঁদের আলো গায়ে মাখেনি। তাই অঙ্গরাজ্যের রাজপুত্র আমাদের মেঘকন্যার ক্ষতি করতে যাচ্ছে।
রানী, আমরা এখন কিভাবে বাঁচাবো আমাদের মেঘকন্যাকে? ওর কিছু হলে পুরো রাজ্য ধ্বংস হয়ে যাবে। রাজা, কথা বলো না রানী। অন্দরমহলে চলো। বাতাসের বেগ বেড়ে যাচ্ছে। চারিদিকে ধূলিঝড় শুরু হয়েছে। ভেতরে গিয়ে অজু করে নফল নামাজ পড়া শুরু করি। আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাদের নিশ্চয়ই উদ্ধার করবে। রানী, আমাদের মেঘপুত্র কোথায় এখন? মেঘকন্যাকে বাঁচাতে কেন যাচ্ছে না? রাজা, রানী, আজ মেঘকন্যা ও মেঘপুত্রের শুধু বিবাহ সম্পন্ন হয়নি, সাথে আরও অনেক কাজ সম্পন্ন হয়েছে। আজ ওদের মাঝে সকল শক্তি চলে আসবে। ওরা নিজেদের রক্ষা নিজেরাই করতে পারবে। অন্দরমহলে চলো, নয়তো বাতাসে উড়িয়ে নিতে পারে। রানী, আমি কিছু শুনতে পাচ্ছি না। কি বলছেন মহারাজ? বাতাসের বেগ বেড়েই চলছে। মহারাজ রানীকে হাত ধরে অন্দরমহলে নিয়ে গেলেন। চারিদিকে বাতাসের তোড়জোড়ে ভেঙে চুরে যাচ্ছে। এক টুকরো সাদা মেঘের ওপর থাকা পুরো মেঘরাজ্যটা বাতাসের সমান তালে দুলছে। মনে হচ্ছে এই নিচে পড়ে গুড়িয়ে যাবে। অন্দরমহলে ঢুকে রাজা ও রানী দুজনেই অজু করে নফল নামাজ আদায় করতে দাঁড়িয়ে গেল। এখন একমাত্র তাদের এই বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাতে পারবে। আমি ভয়ে পিছনে পিছিয়ে যাচ্ছি। প্রায় 7-8টা বিশাল দেহী 4 পা বিশিষ্ট প্রাণী আমার দিকে এগিয়ে আসছে। চোখ মুখে তাদের স্পষ্ট হিংস্রতা। মনে হচ্ছে বহু প্রতীক্ষার বস্তুটা খুঁজে পেয়েছে। আকাশটা পুরো কালো মেঘে ছেয়ে গেছে। ভয়ে, ব্যথায় আমি জোরে চিৎকার করে কাঁদছি। প্রাণীগুলো খুব বিদঘুটে আকৃতির। সারা শরীর রক্তে মাখামাখি। আমি পেছাতে পেছতে কিছুটা ফাঁকা জায়গায় চলে এলাম। প্রাণীগুলো আমাকে চক্রাকার করে ঘুরে ঘুরে দেখছে। আসলে ওরা আক্রমণ করার জন্য সঠিক পথ খুঁজছে। প্রচণ্ড হুঙ্কার দিয়ে যেই আমার ওপর ঝাঁপিয়ে পড়বে ঠিক তখনই 4টা কালো মেঘের আড়াল থেকে উঁকি মারল। পুরো কিরণটা আমার ওপর এসে পড়ল। আমি হাত উল্টো চোখ দুটো আটকে ফেললাম। সাদা আলোর ঝলকানিতে পুরো জঙ্গল আলোকিত হয়ে গেল। প্রাণীগুলো বহুদূরে ছিটকে পড়ে গেল। কোনো আওয়াজ না পেয়ে পিটপিট করে চোখ খুললাম। চোখ খুলে যা দেখলাম তাতে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার সারা শরীর ঠিকরে সাদা আলো বের হচ্ছে। আমার শরীর থেকে একটা আলোক রশ্মি আকাশ পর্যন্ত উঠে গেছে। সেখানে একটা সাদা মেঘের টুকরোকে ভাসতে দেখলাম। আমার শরীরে কোনো পোড়াঘা নেই। কুহুকলি উড়ে এসে আমার হাতের আঙুলে বসল। কুহুকলি, তুমি এখন বিপদমুক্ত মেঘকন্যা। আরেক মিনিট দেরি হলে ওরা তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলত। আর আমাকে মেঘপুত্র জ্যান্ত আগুনে ঝলসাত। তুমি পূর্ব দিকের রাস্তায় যাও। সেখানে গেলে তুমি শহরের হাইওয়ে খুঁজে পাবে। আমি বাসায় যাব কি করে? কুহুকলি, সেটা নিয়ে তোমার চিন্তা না করলেও চলবে। আল্লাহ তোমাকে সাহায্য করার জন্য যেমন আমাকে পাঠিয়েছে তেমনি অন্য কাউকেও পাঠিয়ে দিবে। তুমি এখানে বেশি সময় থাকলে সর্দার বাড়ির মানুষের কাছে ধরা পড়ে যেতে পারো। ওরা এদিকেই আসছে। জলদি ভাগো। আমি অনেক ধন্যবাদ তোমাকে প্যাঁচা বন্ধু। তুমি আজ না থাকলে যে কি হতো তা একমাত্র আল্লাহ জানে। আল্লাহ একদম ঠিক সময় তোমায় আমার কাছে পাঠিয়েছে। কুহুকলি, আরেক দিন তোমার সাথে দেখা হবে। যখনই তোমার বিপদ হবে তখনই আমাকে তোমার আশেপাশে পাবে।
কুহুকলির থেকে বিদায় নিয়ে আমি পূর্ব দিকের রাস্তায় যেতে লাগলাম। আশ্চর্য বিষয় হলো আমার পা বা শরীরের কোনো অংশ এখন ব্যথা করছে না। তাছাড়া আমি যেদিক দিয়ে হাঁটছি সেদিকে আলোকিত হয়ে আমার যাওয়ার পথ সহজ করে দিচ্ছে। আমার শরীরে সাদা আভাটা এখনো আছে। 5 মিনিট হাঁটতেই আমি ল্যাম্পপোস্ট দেখতে পারলাম। গভীর রাত। এখন গাড়ি পাওয়া একেবারেই অসম্ভব। শাড়ির কুচি বাঁকা করে ধরে দাঁড়িয়ে আছি। এখনো ঘরে আছি। আমার সাথে কেন এরকম হচ্ছে তাও আমার অজানা। আমি দূরে থেকে কিছুর আওয়াজ ভেসে আসছে। বাইকের সাউন্ড মনে হচ্ছে। এতরাতে বাইক আসবে কোথা থেকে? কেউ কি সত্যি এখান দিয়ে যাচ্ছে? আমার ভাবনার মাঝে একটা কালো বাইকে, কালো ব্লেজার পরিহিত এক লোক খুব দ্রুত আমাকে ক্রস করে চলে গেল। আমি হাত দিয়ে ইশারা করেও তাকে থামাতে পারলাম না। কিন্তু কিছু দূর যাওয়ার পর বাইকটা ইউটার্ন নিয়ে আবার ফিরে এলো। এসে আমার সামনে থামল। হেলমেটটা খুলে যখন কালো ব্লেজার পরিহিত ব্যক্তিটা আমার দিকে তাকালো, তাকে দেখে আমি এতটাই খুশি হলাম যে কোনো দিকে না তাকিয়ে আমি খুশিতে তাকে জড়িয়ে ধরলাম। আমি আইস, তুই আইস, ছাড় আমায় হাতি, নয়তো আমি এখন মাটির তলায় যাব গাতি। আমি তুই জীবনে ভালো হবি না। রেগে আইস, আমার ভালো তো তোর সহ্য জীবনেও হয় না। এরকম হুট করে আমায় জড়িয়ে ধরলি কেন? আমি খুশির ঠেলায়। রেগে আইস, একটা ছেলেকে একা নির্জন রাস্তায় পেয়ে ইজ্জত হননের চেষ্টা। আল্লাহ বাঁচাও আমায়। আমি আল্লাহ কি মিথ্যেবাদী? কি বলে এসব? তওবা তওবা। তোর মনে এই ছিল? আমি আইসকে ছেড়ে দিয়ে ওর পিঠে ইচ্ছে মতো কিলঘুষি মারতে লাগলাম। এই ছেলেটার কথা আজকাল লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। আমি তোকে তো আমি আজ মেরাই ফেলব। আইস, আমি তো মজা করলাম। এবারের মতো প্লিজ ছেড়ে দে। লোহার মতো হাত। আমি আজকে শেষ। আমি আবারও। রেগে আইস, সরি, আর বলবো না। তুই আমাকে বল, এত রাতে তুই এখানে কি করছিস? মাল্টি কালার। আমি তো তোকে দেখে পুরো অবাক। ভাগ্যিস তোকে আমি দেখেছিলাম। তুই তো জানিস বাইক চালানোর সময় আমার আবার কোনো দিক বেদিক খেয়াল থাকে না। তুই এখানে কি করছিস? আইস, আমি তো দুদিন ধরে উত্তরের গ্রামে ছিলাম। একটা জরুরি কাজ ছিল। তোকে তো বলেই এসেছিলাম। তাই তোদের প্ল্যানেও শরিক হতে পারিনি। সেখান থেকে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এখন ঢাকার উদ্দেশ্য একটু আগে রওনা দিলাম। কিন্তু তুই এরকম বউ সেজে রাস্তায় কি করছিস? তোরা তো আজ আফিয়াকে আবিরের জন্য ভাগিয়ে নিতে এসেছিলি। সে অনেক কাহিনী। তোকে আমি যেতে যেতে আমি সব বলছি। নে এবার চল তো। আইস, ওকে, যথা আজ্ঞা মহারানী। আপনার সেবায় আমি 24 ঘন্টা নিয়োজিত। আইস আমার বেস্ট ফ্রেন্ড। ওকে আমি চোখ বুজে বিশ্বাস করতে পারি। আজকাল ওর মতো ছেলে কোটিতে একটা পাওয়া যাবে। আমি কথা না বাড়িয়ে ওর বাইকে চড়ে বসলাম। এখানেও একটা অদ্ভুত ঘটনা ঘটল। আইস বাইক স্টার্ট দিতেই আমার গায়ে ঠান্ডা একটা শীতল বাতাস বয়ে গেল। সারা শরীরের লোম দাঁড়িয়ে গেল। যাতে করে আমার চোখে রাজ্যের ঘুম নেমে এলো। আমি পেছনে থেকে আইসকে জড়িয়ে ধরে ওর পিঠে মাথা রেখে ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। হঠাৎ কেন এমন হলো আল্লাহ মালুম। মেঘা ঘুমিয়ে যেতেই আইসের মুখে একটা রহস্যময় বাঁকা হাসি দেখা দিল।
বাইক থামিয়ে পেছনে তাকিয়ে এক হাতে মেঘার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর আবার চলতে শুরু করল। মেঘার যখন ঘুম ভাঙল তখন দেখল সে তার নিজের রুমের বিছানায় শুয়ে আছে। তার শিউরের পাশে তার মা জাউদা ইসলাম এক হাতে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। তার বাবা মোহাম্মদ আবিদ ইসলাম রুমের কোণার সোফায় মাথা হেলান দিয়ে ঘুমোচ্ছে। মাথাটা ঝিম ঝিম করছে। আমি এখন কোথায়? চারদিকে তাকিয়ে বুঝতে পারলাম এটা তো আমাদের বাসা। কিন্তু আমি তো আয়েশের সাথে ছিলাম। হঠাৎ করে আমার কি হয়েছিল? আমি উঠে বসলাম। আমি উঠতেই আমার আম্মি জেগে উঠলেন। আম্মি, কেমন আছিস মা? কি হয়েছিল তোর? আমরা কত চিন্তা করছিলাম তোর জন্য। সেই যে গতকাল সকালে বের হয়ে গেলি, তোর আর কোনো খোঁজ নেই। তোর বন্ধুবান্ধবীদের কাছে কল করে জানতে পারলাম তুই তাদের সাথে নেই। আমি ঠিক কতটা চিন্তায় ছিলাম তার কোনো ধারণা আছে তোর? তোর আব্বি তোকে সারা শহর খুঁজে হয়রান হয়ে গেছে। আম্মি, তুমি শান্ত হও। আমি তোমাকে সব বলছি। তুমি এত চিন্তিত হয়ো না। দেখো, আমি ঠিক আছি। তোমাদের দোয়া আমার সাথে সব সময় আছে। আমার কি কোনো ক্ষতি হতে পারে বলো? আমাদের কথার আওয়াজে আব্বি ঘুম থেকে জেগে গেল। সোফা থেকে উঠে আমার পাশে বসল। আব্বি, সকাল ভোরে না বলে কোথায় বের হয়ে গিয়েছিলে? তোমার চিন্তায় আমরা অস্থির হয়ে গেছি। কোথায় ছিলে তুমি মামুনি? আমরা কতটা টেনশনে ছিলাম তা তুমি জানো। এক মুহূর্তে মনে হয়েছে তোমাকে আমরা হারিয়ে ফেলেছি। আব্বি, আমি তোমাদের বলেই যেতে চেয়েছিলাম। কিন্তু তোমাদের রুমে গিয়ে দেখলাম তোমরা ঘুমোচ্ছ। তাই কোনো ডিস্টার্ব করিনি। আমি ভেবেছিলাম কয়েক ঘন্টার মধ্যে বাসায় ফিরে আসতে পারব। ওই গ্রামে মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যায় না। তাই তোমাদের কল করে জানাতেও পারিনি। সরি আব্বি, আম্মি। আমি আর কখনো তোমাদের না বলে কোথাও যাব না। দয়া করে আমাকে মাফ করে দেও। আব্বি, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, তাতেই আমরা খুশি। কিন্তু পরের বার এরকম ভুল দ্বিতীয় বার করো না। তাহলে আব্বি, আম্মি খুব কষ্ট পাবে। আম্মি, তুই কোথায় গেছিলি? আমায় খোলসা করে বল তো। আইশ তোকে কোলে করে বাসায় পৌঁছে দিয়ে গেল। তখন তুই বিঘোর ঘুমোচ্ছিলি। আজ যদি আইশ না হয়ে অন্য কেউ হতো তাহলে তোর অবস্থা কি হতো তুই কি তা ভেবেছিস? আব্বি, মেঘার আম্মি, কি শুরু করলে? আমাদের মেয়ে নিশ্চয়ই কারো সাহায্য করতে গিয়েছিল, যার জন্য আমাদের বলতে পারেনি। এক জায়গা থেকে ফিরেছি, ওকে রেস্ট নিতে দেও। আম্মিকে ধমকের সুরে কথাগুলো বলে আমার দিকে তাকিয়ে বলল। কিছু সময় পর ফজরের আজান হবে, নামাজ পড়ে নেও মেঘা মামুনি। আর মেঘার আম্মি, তুমি গিয়ে মেয়ের জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে এসো। মেয়েটার মুখটা দেখেছ, শুকিয়ে এতটুকু হয়ে গেছে। আব্বি, আম্মি আমার মাথায় হাত বুলিয়ে রুম থেকে বের হয়ে গেল। আমি চোখ বন্ধ করে গতকালের ঘটনা মনে করতে লাগলাম। সারা শরীর ভয়ে কাঁটা দিয়ে উঠল। কানে দূর থেকে আসা আজানের সুর ভেসে আসছে। হঠাৎ নিজের দিকে তাকিয়ে আঁতকে উঠি। আমার পরনে গোল জামা কেন? বিয়ের শাড়ি কোথায়? আর এই জামাটা তো আমি আফিয়াদের বাসায় পাল্টিয়ে শাড়ি পরেছিলাম। আম্মি, কোথায় তুমি? জোরে চেঁচিয়ে আম্মি পাশের রুম থেকে ছুটে এলো।
আমার পাশে বসে জিজ্ঞেস করল, আম্মি কি হয়েছে মেঘা? আমি আমার গায়ের শাড়িটা কোথায়? আম্মি কিসের শাড়ি? ভ্রু কুঁচকে। আমি আমার পরনে একটা জমকালো বিয়ের লাল শাড়ি ছিল। সেটা কোথায়? তুমি কি আমার শাড়ি পাল্টিয়েছ? আম্মি কি আবোলতাবোল বকছিস? তুই তো এই জামা পরা ছিলি। আইস যখন তোকে বাসায় দিয়ে গেল তখন তোর শরীরে কোনো শাড়ি ছিল না। এই জামা পরিহিত ছিলি। আমি তোর জামা কিংবা শাড়ি কিছুই পাল্টাইনি। আমি এটা কি করে সম্ভব? আমার স্পষ্ট মনে আছে আমি এই জামা আফিয়াদের বাসায় রেখে এসেছি। সেটা আমার গায়ে কি করে আসলো? আর বিয়ের শাড়িটা কোথায়? তাহলে কি আইস আমার শাড়ি? না না, আমি কি ভাবছি এসব? ও জীবনেও এমন কাজ করবে না। তাহলে কি করে হলো এমনটা? গতকাল থেকে আমার সাথে এমন অদ্ভুত অদ্ভুত কাজ কেন হচ্ছে? মনে মনে, আম্মি কি রে, কি ভাবছিস? ধাক্কা দিয়ে, আমি কোথায়? কিছু না। তুমি গিয়ে বিশ্রাম নেও। আমাকে একটু একা থাকতে দেও। আম্মি চলে যেতেই আমি গতকাল বিয়ের পর থেকে যাবতীয় ঘটনা একটা ছকে সাজাতে লাগলাম। আমি কার সাথে বিয়ে হলো আমার? ওই অদ্ভুত দেখতে প্রাণীগুলো কোথা থেকে আসলো? কুহুকলি আমাকে বারবার মেঘকন্যা কেন বলছিল? সারা শরীর মেঘের মতো সাদা রং হয়ে যাওয়া, সারা শরীরে পোড়াঘায়ের সৃষ্টি হওয়া। চাঁদের আলো গায়ে লাগতেই এক নিমিষে সব উধাও। আইসের বাইকে উঠতেই ঘুমিয়ে যাওয়া, তারপর শাড়ির ব্যাপারটা। আমি কিছু মেলাতে পারছি না। আমার যার সাথে বিয়ে হলো তার মনের কথা আমি কেন শুনতে পারলাম না? আমি তো শুধুমাত্র একজনের মনের কথা শুনতে পাই না। কিন্তু সে তো তখন বিয়ের আসরে ছিল না। তাহলে কে সেই ছিল বরের বেশে? কিন্তু সেটাও কি করে সম্ভব? চারিদিকে আজানের ধ্বনি প্রতিধ্বনি হতে লাগল। আমি আর কিছু চিন্তা না করে বিছানা থেকে উঠে অজু করতে চলে গেলাম। এখন নামাজ পড়লেই একমাত্র আমার মনটা শান্ত হবে। মেঘা অজু করতে চলে যেতেই সোফায় বসে থাকা মেঘপুত্র হাই তুলল। পায়ের ওপর পা তুলে সে এতক্ষণ ধরে অদৃশ্য হয়ে বসে আছে। মেঘপুত্র, আমি বুঝি না বউ। তুমি তোমার ছোট মাথাটাকে এত চাপ কেন দেও? যা হওয়ার তা হয়েছে। ওসব চিন্তা করে নিজের ঘুম হারাম করার কোনো মানে হয় না। সে যাই হোক, তোমার ওপর আমার ভীষণ রাগ হয়েছে। তুমি গতকাল বিয়ের আসর থেকে পালিয়ে আমার বাসর রাত ভেস্তে দিয়েছ। তুমি না পালালে তো আমিও পালাতাম না। এর শোধ আমি তুলবই তুলব। তৈরি হয়ে যাও আমার বউ। আজ থেকে তোমার রোমান্টিক অত্যাচার শুরু। ধুর, শ্বশুর মশাইয়ের নাক ডাকার ঠেলায় রাতে ভালোমতো ঘুমোতেও পারিনি। এত জোরে কেউ নাক ডাকে তা আমার শ্বশুর মশাইয়ের সাথে আজ সোফায় না ঘুমালে জানতেই পারতাম না। আজান হচ্ছে, যাই মসজিদ থেকে নামাজ পড়ে আসি। তারপর বাসায় গিয়ে একটু ঘুমিয়ে নিব। অদৃশ্য থাকা অবস্থায় রুম থেকে বের হয়ে গেল মেঘপুত্র। গতকাল সারা রাত সে এখানেই ছিল। অঙ্গরাজ্য। মেঘরাজ্য থেকে 200 মাইল দূরে কালো মেঘের মধ্যে বিশাল বড় একটা রাজ্য। নাম তার অঙ্গরাজ্য। সেই রাজ্যে আজ ছোটখাটো ঝড় বয়ে গেছে। অন্দরমহলে নানা জিনিসপত্র ভেঙে চুরে এদিক সেদিকে পড়ে আছে। পুরো কক্ষের যাবতীয় জিনিসপত্র লণ্ডভণ্ড করে রাজপুত্র ঈশাল রাগে ফুঁসছে। পুরো রাজ্য তছনছ করেও তার রাগ কমেনি। হাতের সামনে থাকা বিশাল বড় ফুলদানিটা চোখের ইশারায় শূন্যে তুলে আছাড় মারল।
তার ক্রোধের খবর শুনে কক্ষে অঙ্গরাজ্যের রাজা ও মন্ত্রী প্রবেশ করল। রাজা, শান্ত হও পুত্র। এখন জিনিসপত্র ভাঙচুর করলে তুমি মেঘকন্যাকে বিয়ে করতে পারবে না। সে এখন মেঘপুত্রের হয়ে গেছে। এটাই এখন চির সত্য, যা তোমাকে মানতেই হবে। তোমাকে আমি বারবার বলেছিলাম বিয়েটা আটকাতে, কিন্তু তুমি তা করতে পারোনি। মেঘপুত্রের শক্তির কাছে হেরে বিয়ের আসর থেকে পালিয়েছ। দিহানের রূপ নিয়ে তুমি সর্দার বাড়ির চৌকাঠেও প্রবেশ করতে পারোনি। তোমার আগে মেঘপুত্র সেখানে উপস্থিত হয়ে মেঘকন্যাকে বিয়ে করে নিয়েছে। তাহলে এতদিন দিহানকে সরিয়ে তার রূপ নিয়ে থাকার মানেটা কি হল? আমাদের শুধু শুধু 3 পূর্ণমা নষ্ট হল। দিহানের রূপ নিয়ে ইশালের যাওয়ার কথা ছিল বিয়ের আসরে, যার কারণে দিহানকে সরিয়ে ফেলে। কিন্তু তার আগেই সেখানে মেঘপুত্র চলে আসে। পুরো বাড়ি ও বাড়ির মানুষকে তার অদৃশ্য শক্তি দিয়ে ঘিরে ফেলে, যার কারণে ইশাল বা তাদের রাজ্যের কোনো লোক বিয়ের আসরে ঢুকতে পারে না। বিয়ে শেষ হওয়ার সাথে সাথে সবার ওপর থেকে অদৃশ্য মায়া কেটে যায়। মন্ত্রী, আমাদের পরিকল্পনা মাফিক সব হলেও মেঘপুত্রের কিছুই অজানা ছিল না। সে পুরো বাড়ি নিজের শক্তিতে ঘেরা দিয়ে রেখেছিল। সর্দার বাড়ির সবাইকে তার শক্তি দিয়ে বশ করে নিয়েছিল, যার ফলে বিয়ের সময় কেউ নিজের মধ্যে ছিল না। যদি তারা নিজের মধ্যে থাকত তাহলে কাজী সাহেব যখন বিয়ে পড়াচ্ছিল তখন মেঘকন্যা ও মেঘপুত্রের নাম ও তার বাবা মায়ের নামও স্পষ্ট শুনতে পেত। সাথে আজকাল পৃথিবীতে বিয়ের জন্য যে রেজিস্ট্রি পেপারে থাকা নাম, তথ্য ও বরকনের স্বাক্ষরও দেখতে পেত। আর দেখলেও যে খুব একটা লাভ হতো তা কিন্তু নয়, কারণ কাজী ছাড়াও বিয়ের সাক্ষীরা কিন্তু মেঘরাজ্যেরই ছিল। ইশাল আব্বাজান, আপনি আমাকে বড় বড় বক্তব্য কেন দিলেন? কোথায়? আপনিও তো সর্দার বাড়িতে প্রবেশ করতে পারেননি। আপনার নাকি এত শক্তি, তাহলে কেন যেতে পারলেন না? মেঘকন্যার বিয়ে হয়েছে তো কি হয়েছে? আমি গত 28তম পূর্ণিমার আগে বিয়ে করে পুরো মেঘরাজ্যের রাজা হয়ে যাব। তারপর মেঘকন্যাকে মেরে তার তাজা রক্ত দিয়ে গোসল করে সারা জীবনের জন্য অমর হয়ে যাব। তাই এখন মেঘকন্যাকে পেতে হলে আমাকে মেঘপুত্রকে শেষ করতে হবে। মন্ত্রী, মেঘপুত্রকে বিনাশ করা এত সহজ নয় রাজপুত্র। সে এখন অনেক শক্তির অধিকারী। তারা দুজন বৈধভাবে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে। তাদের সাথে স্বয়ং আল্লাহ আছে। তুমি এত সহজে ওদের হারাতে পারবে না। আর মনে রেখো পুত্র, মেঘপুত্র বেঁচে থাকা অবস্থায় তুমি কখনো মেঘকন্যাকে পাবে না। মেঘকন্যাকে না পেলে তোমার উদ্দেশ্য কখনো সফল হবে না। ইশাল রেগে চোখ থেকে আগুনের ফুলকি বের করে কিছু দূরে থাকা দরজা ও জানালায় থাকা ঝুলন্ত পর্দায় আগুন ধরিয়ে দিল। ইশাল, আমি তা কিছুতেই হতে দিব না। আমার মেঘকন্যা ও মেঘপুত্র দুজনকেই চাই। আর কিছু সময়ের মধ্যে আমি চির জীবনের জন্য কন্যাকে পেয়ে যেতাম। কিন্তু চাঁদ মেঘ থেকে উন্মুক্ত হয়ে আমার এতদিনের সাধনায় পানি ফেলে দিল। রেগে রাজা কুহুকলির কথা ভুলে গেলে চলবে না। ওর কারণে কিন্তু আমাদের উদ্দেশ্য সফল হয়নি। ইশাল, ওই প্যাঁচাকে তো আমি আমার চোখের আগুন দিয়ে পুড়িয়ে মারব। যত নষ্টের গোড়া ওটা। খুব বেশি বাড়াবাড়ি করে ফেলছে ওই কুহুকলি। ওর মৃত্যু ঘনিয়ে এসেছে। আমার শক্তি দিয়ে তৈরি প্রাণীগুলো এক মুহূর্তেই মেঘকন্যার শরীরের আলোয় দূরে ছিটকে নষ্ট হয়ে গেল। আমি শুধু পদ্ম পুকুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম।
সামনে গিয়ে কিছু করতে পারলাম না। মন্ত্রী, তুমি পাগল হয়েছে পুত্র। তুমি ওর সামনে গেলে কয়েক সেকেন্ডের মাঝে ঝলসে কালো ছাইয়ে পরিণত হতে। আমাদের পরবর্তী পরিকল্পনা আরও মজবুত করে তৈরি করতে হবে। ঈশাল, পরবর্তী পরিকল্পনা আমি ভেবে ফেলেছি। এখন শুধু আমাকে মেঘকন্যার আশেপাশে থাকতে হবে। মেঘপুত্রের থেকে ওকে দূরে নিয়ে আসতে হবে। তাহলেই খুব শীঘ্র আমার উদ্দেশ্য হাসিল হবে। রাজা, কি ভেবেছ তুমি? মন্ত্রী, খুব সাবধান পুত্র, নয়তো হিতেরও বিপরীত হতে পারে। মেঘকন্যা ও পুত্র কোনো সাধারণ মানুষ নয় যে তুমি তাদের সাথে জিতে যাবে। ওরা এখন অনেক শক্তির অধিকারী। যদিও মেঘকন্যা এসবের কিছু জানে না, তবুও ওকে রক্ষা করার জন্য সর্বক্ষণ মেঘপুত্র ওর সাথেই থাকে। ঈশাল, আমার পরিকল্পনাটা শোনো। তিনজন মিলে সলা পরামর্শ করে ফের একটা শয়তানি পরিকল্পনা বের করল। ঈশাল সাধারণ মানুষের রূপ নিয়ে পৃথিবীতে চলে এলো। ঈশাল দেখতে অদ্ভুত রকমের। চেহারা দেখতে সাধারণ মানুষ হলেও তার মাঝে আছে শয়তানি শক্তি। ওর গায়ের রংটা তামাটে বর্ণের। চোখ দুটো আগুনের ফুলকির মতো গাঢ় হলুদ। চুলগুলো গাঢ় লাল। গলায় সবসময় একটা বিষাক্ত কালো সাপ ঝুলন্ত অবস্থায় থাকে। মূলত ওর শক্তির মূল উৎসই এই সাপটা। তার একটা নামও আছে, রিহিস। পৃথিবীতে পা রাখার সাথে সাথে ঈশাল চোখের বর্ণটা হালকা হলুদ করে ফেলল। চুলের রংটাও হালকা করল। কাঁধে থাকা রিহিসকে ট্যাটুতে পরিণত করল। ঘাড় থেকে বুক পর্যন্ত প্যাঁচানো রিহিসের ট্যাটু। রিহিসের লেজটা ঈশালের ঘাড়ের পেছনে, আর মাথাটা ওর উন্মুক্ত বুকের মাঝখানে। দেখে কারো বোঝার সাধ্য নেই যে এটা ট্যাটু হলেও বাস্তবে জীবন্ত সাপ। সাথে আছে খুব সুন্দর ডিজাইনের ফুলের ট্যাটু। ফুলের ট্যাটু শুরু হয়েছে তার বাম গাল থেকে। গালের অর্ধেক অংশ জুড়ে ফুলের ট্যাটু। আঁকাবাঁকা সাপের সাথে ফুলের কম্বিনেশনটাও বেশ মানিয়েছে। ট্যাটুটি পুরো ঘাড় থেকে বুক অবধি ফুল ও কালো সাপের আঁকা। পরনে তার কালো শার্ট। বুকের দিকটায় দুটো বোতাম খোলা থাকায় স্পষ্ট ট্যাটুটা দেখা যাচ্ছে। ঠোঁটের কোণায় শয়তানি হাসি ফুটিয়ে সে চলল তার গন্তব্যে। কিন্তু ঈশাল তো জানে না, সে পৃথিবীর বুকে পা রাখলেই তার আভাস সবার আগে মেঘপুত্র পেয়ে যায়। রাতে ঘুমের ঘোরে মনে হলো আমার ঘাড়ে কারো উষ্ণ নিঃশ্বাস পড়ছে। সাথে অনেক শীত করছে। বেশ অস্বস্তি লাগছে। ফট করেই ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি রুমে ঘুটঘুটে অন্ধকার। লাইটের আলোতে আমি ঘুমাতে পারি না, তাই সবসময় রুমটাকে অন্ধকার করেই ঘুমাই। ডিম লাইটের আলোতেও ঘুম আসে না। একটু নড়াচড়া করে ডান কাঁধ থেকে বাম কাঁধ হতে নিলেই টের পেলাম কেউ আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। তখনও মাথায় কিছু আসেনি। কেউ এভাবে কোলবালিশের মতো জড়িয়ে ধরে রাখলে ঘুমানো যায় নাকি? আমি নড়াচড়া করা শুরু করলাম। তখন কেউ ঘুম জড়ানো কণ্ঠে বলল, বউ, বেশি নড়াচড়া করো না, আমাকে ঘুমাতে দেও। আমি আচ্ছা। আনমনে আনমনে আচ্ছা বলার পর আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। আমি তো একা ঘুমিয়েছিলাম। দরজা জানালা সব বন্ধ। তাহলে আমার সাথে কে? ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আমার দুটো হাতের ওপর দিয়ে সে এক হাত নিয়ে জড়িয়ে ধরেছে। হাত দুটো ছুটানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু শুধু শুধু শক্তি ব্যয় ছাড়া আর কিছু হলো না।
আমাকে নড়াচড়া করতে দেখে সে আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরল। তার হাত পা গুলো হিম করা ঠান্ডা হয়ে আসছে। কোনোমতে এক হাত অতি কষ্টে তার বাহুর ডোর থেকে ছুটিয়ে আমি অন্ধকারে হাতড়ে নিজের মোবাইলটা খুঁজতে লাগলাম। এবার সে বিরক্তির সুরে বলল, বুঝতাছি না তোমার সমস্যা কি বউ? শান্তিতে কি একটু ঘুমাতেও দিবে না? দিনে তো তোমার চিন্তায় একটু ঘুমাতে পারি না, অন্ততপক্ষে রাতে একটু ঘুমাতে দেও। আমি ততক্ষণে ভয়ে দরদর করে ঘামছি। হাতড়ে বালিশের পাশ থেকে মোবাইল নিয়ে ফ্ল্যাশ লাইট জ্বালাতেই আমি আঁতকে উঠি। আমার সাথে কেউ নেই। এটা কি হলো? আমি স্পষ্ট একজন পুরুষের কণ্ঠ পেলাম। আমার মনে আছে কেউ আমায় শক্ত করে জড়িয়ে ধরেছিল। এখন কোথায় গেল? আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? মনে হয় এমনটাই হবে। দরজা, জানালা সব বন্ধ, ভেতরে কেউ আসবে কি করে? আচ্ছা, কোনো জিন নয় তো? বাপ রে! আমি তো শুনেছিলাম রুম অন্ধকার করে ঘুমালে রাতে জিন আসে। আল্লাহ বাঁচাও! গত 2 দিন ধরে কি হচ্ছে আমার সাথে? লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জলিমিন। লা ইলাহা ইল্লা আন্তা। ভয়ে ভয়ে রুমে লাইট জ্বালিয়ে দরজা, জানালা চেক করলাম। না, সব বন্ধ। পুরো রুমে কেউ নেই। লাইট জ্বালিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কাঁথা দিয়ে পা থেকে মাথা পর্যন্ত মুড়িয়ে তার ভেতরেও ঠক ঠক করে কাঁপছি। আমি সিউর এখন আমার রুমে জিন আছে। সারা রুমে হিম শীতল একটা বাতাস বইছে। মেঘার কাণ্ড দেখে সোফায় মুখ গোমরা করে 2 হাত গালে দিয়ে বসে আছে মেঘপুত্র। কোথায় ভেবেছিল বেচারা আজ সারা রাত বউকে জড়িয়ে ধরে ঘুমাবে। সেই ভাবনায় এক বালতি পানি ফেলে মেঘা নিজেও ঘুমাবে না আর ওকেও ঘুমাতে দিবে না। অন্ধকার ছাড়া সেও ঘুমাতে পারে না। আর তার গুণধর বউ লাইট জ্বালিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঠকঠক করে কাঁপছে। মেঘপুত্র, আল্লাহ, আমি এখন কোথায় যাব? ভাগ্যিস ঠিক সময়ে অদৃশ্য হয়ে সোফায় চলে এসেছি। নয়তো আমার জিনের ভয় পাওয়া বউ আমাকে দেখে অজ্ঞান হয়ে যেত। ধুর, আজও আমাকে সোফায় ঘুমাতে হবে। বিয়ের পর নাকি বউ ছাড়া ঘুমাবো? বলেন তো এটা কি সহ্য হয়? মাথার মধ্যে যত সব ফালতু চিন্তা নিয়ে ঘুরে এই মেয়েটা। কে বলবে? সে যে মেঘপুত্রের বউ, মেঘকন্যা। আজ আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে। কি আর করব এখন? জেগে জেগে বউ পাহারা দেই। সারা রাত ভয়ে আর ঘুম আসেনি। এই মনে হয় কেউ আমাকে ধরতে আসছে, নয়তো কাঁথা ধরে টান দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কথায় আছে বনের বাঘে খায় না তো মনের বাঘে খায়। আমার ঠিক সেম দশা হয়েছে। ফজরের নামাজ পড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। অনেক দিন পর আজ সূর্যোদয় দেখব। তারপর ইশরাকের নফল নামাজ পড়ে আম্মিকে রান্নায় সাহায্য করব। সূর্য উঠতে এখনো ঢের সময় বাকি। মসজিদে এখনো জামায়াত শুরু হয়নি। হালকা ঝিরিঝিরি বাতাস বইছে। রাতে কি আমি স্বপ্ন দেখেছিলাম নাকি সত্যি ছিল সেটা? আমাকে বারবার বউ বলছিল। তাহলে কি যার সাথে আমার বিয়ে হয়েছিল সে? ধুর, কি ভাবছি? সে আসবে কোথা থেকে? সে তো আমার মুখও দেখিনি। আমার তো মনে হচ্ছে না আমি ভুল কিছু দেখেছি। কেউ শক্ত করে আমায় ধরেছিল। তার হাত পা গা হিম করা ঠান্ডা ছিল। এগুলো স্বপ্ন বা মনের ভুল কিছুতেই হতে পারে না। নিশ্চয়ই কোনো জিনের কাজ।
আমাকে ভয় দেখানোর জন্য। আমাকে এর পেছনের রহস্য খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে আমাকে একজনই সাহায্য করতে পারে। আর সে হলো আইশ। এই আইশ ব্যাটার 2 দিন ধরে কোনো খোঁজ নেই কেন? অসুস্থ হয়ে পড়ল নাকি? না, বিকালে একবার ওর বাসায় যেতেই হয়। হঠাৎ মনে হলো পেছনে থেকে কেউ ঝাপটে ধরে তার মুখ আমার চুলে গুজে দিল ও। তার গরম নিঃশ্বাস আমার কানে বাড়ি খাচ্ছে। লো ভয়ে যে কানের কাছে তার ঠোঁট এনে বলল, ছোট মাথাটাকে এত প্রেসার কেন দেও বলতো? কি দরকার আছে এত ভাবার? যা হচ্ছে তা হতে দেও। সবসময় মনে রেখো আল্লাহ যা করে ভালোর জন্য করে। কি জানি বলছিলে তুমি? ওহ, মনে পড়েছে। তোমার সাথে এরকম অদ্ভুত কাজগুলো তোমার সাথে জিনে করছে, তাও ভয় দেখানোর জন্য। কোনো জিনের এত বড় সাহস আছে নাকি আমার বউকে ভয় দেখাবে? ভয়ে আমার আত্মা শুকিয়ে আসছে। আবারও সেই হিম শীতল স্পর্শ। এবার সত্যি ভয় পেয়ে গেলাম। ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখি কেউ নেই। আল্লাহ হাফেজ বউ, নিজের খেয়াল রেখো। আর এত ভয় পেও না। আমার বউকে এত ভয় পেলে চলবে না। নামাজে দেরি হয়ে যাচ্ছে। আবারও কানের সামনে নিচুস্বরে কেউ কথাটা বলল। বাতাসে তার কথাগুলো বাড়ি খাচ্ছে। বুকের ভেতর কেউ মনে হচ্ছে হাতুড়ি পেটাচ্ছে। কি মিষ্টি কণ্ঠ! কোনো ছেলের ভয়েস যে এত মধুর হতে পারে তা আমার কোনো ধারণা ছিল না। সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেছে। দৌড়ে রুমে গিয়ে বারান্দার দরজা বন্ধ করে দিলাম। বুকে হাত দিয়ে জোর শ্বাস ছাড়তে লাগলাম। মেঘপুত্র পাগলি একটা। এত ভীতু কেন মেয়েটা? শক্তি ফিরে পেলেও মানুষের মতো চালচলন কিছুই বদলানি। রাতে তো আমার ঘুম হারাম করেছে। আল্লাহ জানে কত রাত এরকম লাইটের আলোতে ঘুটঘুট করে তাকিয়ে থাকতে হবে। এই রে, মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। আমি এখন ভাগি। মেঘপুত্র মুচকি হাসতে হাসতে বাতাসের বেগে মসজিদে চলে গেল। আর মেঘকন্যা ভয়ে কিচেনে মায়ের কাছে ছুটল। সাউদা বিনতে মেঘা, দেখতে সত্যি অপূর্ব সুন্দরী। কারো নজর একবার তার ওপর পড়লে তার অন্য কোনো দিকে নজর পড়বে না। তার গায়ের রংটা শুভ্র মেঘের মতো। দুধের মধ্যে কয়েক ফোঁটা নীল মেশালে যে রংটা হবে সেটাই তার গায়ের রং। এতটা সাদা যে হাতে থাকা নীল রগগুলোও স্পষ্ট দেখা যায়। তবে তার গায়ের রংটা এক এক সময় এক এক বর্ণ ধারণ করে। চাঁদের ওপর নির্ভর করে রং পাল্টায়। পূর্ণিমা, আমাবস্যার মাঝেও কয়েকবার ভিন্ন ভিন্ন রং হয়। চোখ দুটো টানা টানা, নাকটাও চোখা। হাঁটু অবধি হালকা লাল ঘন চুল। হাত পায়ের নখ ও চোখ দুটো হালকা আকাশী কালার। বয়স বেশি নয়, মাত্র 22 বছর। অদ্ভুত একটা ব্যাপার হলো মেঘা মানুষের ভিড়ে গেলেই তার গায়ের রং, চোখ, চুল যাবতীয় অঙ্গপ্রত্যঙ্গ সাধারণ মানুষের মতো হয়ে যায়। প্রথম প্রথম তার বাবা মা ও সে অবাক হলেও এখন বিষয়টা স্বাভাবিক ধরে নিয়েছে। বাবা মোহাম্মদ আবিদ ইসলাম পেশায় সরকারি চাকুরিজীবী। অনেক বড় পদে আছেন তিনি। মা জাউদা ইসলাম গৃহিণী। আবিদ ইসলাম ও জাউদা ইসলাম ভালোবেসে বিয়ে করেছিলেন। বিয়ের 4 বছরেও তাদের কোনো সন্তান হয়নি। ডাক্তার দেখিয়ে জানতে পারেন আবিদ ইসলাম কখনো বাবা হতে পারবেন না। এই খবরটা শুনে জাউদা ইসলাম তার স্বামীকে ছেড়ে চলে যায়নি। সব বাঁধন থেকে তাকে মুক্তি দিতে চেয়েছিলেন আবিদ ইসলাম। কিন্তু সে তার স্বামীকে ফেলে কোথাও যায়নি।
তারা নিজেদের জন্য একটা বাচ্চা দত্তক নিতে চেয়েছিল। তার আগেই তারা মেঘাকে নিজেদের বাসার দরজার সামনে পান। সেদিন ছিল উজ্জ্বল পূর্ণিমা। চারিদিকে দিনের মতো ফর্সা চাঁদের আলো। আজও বিছানার দুই দিকে দুজন ঘুরে নীরবে অশ্রু বিসর্জন করতে করতে ঘুমিয়ে গেছে। হঠাৎ জাউদা ইসলাম একটা বাচ্চার কান্না শুনতে পান। প্রথমে ভুল ভেবে পাত্তা দেন না, কিন্তু কিছু সময় পর আবার কান্নার আওয়াজ পান। জাউদা, কি গো, ঘুমিয়ে গেছ? আবিদহ, কি হয়েছে? জাউদা, তুমি কি কোনো বাচ্চার কান্নার শব্দ পাচ্ছ? আবিদহ, এত রাতে বাচ্চা আসবে কি করে? আশেপাশে কোনো বাড়িও নেই। এমনটাও নয় যে আমাদের বাড়িতে কোনো ভাড়াটে থাকে। তুমি ভুল শুনেছ। ঘুমিয়ে পড়ো তো দেখি। জাউদা, আমি ভুল শুনিনি। কিছু সময় ধরে কান্নার আওয়াজ ভেসে আসছে। আবিদহ, অনেক সময় এমন হয়। দুষ্ট জিনেরা ভয় দেখানোর জন্য বাচ্চা সেজে কান্না করে। তুমি সেদিকে কান না দিয়ে ঘুমাও। রাত অনেক হয়েছে। জাউদা, চলো না দেখে আসি। আবিদহ, তুমি কি পাগল হলে জাউদা? রাত 1:45 বাজে। এই সময় বাইরে যাব? জাউদা, প্লিজ এমন করো না। একবার দেখে আসি। আমার মন বলছে নিশ্চয়ই কোনো বাচ্চা কাঁদছে। আবিদহ, বাচ্চা নিয়ে সারাদিন চিন্তা করতে করতে তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে জাউদা। জাউদা, তুমি কথা বাড়িও না। একবার দেখেই চলে আসব। চলো প্লিজ। আবিদহ, তোমার বাচ্চাদের মতো জেদ করা এখনো গেল না জাউদা। ঠিক আছে চলো। দুজন সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। বাইরে যাওয়ার জন্য দরজা খুলতেই শুভ্র মেঘের মতো দেখতে একটা ফুটফুটে বাচ্চা দেখতে পেল। জাউদা ও আবিদ ইসলামকে দেখেই বাচ্চাটা খিলখিল করে হেসে উঠল। বাচ্চাটার সারা শরীর থেকে সাদা আলো ঠিকরে বের হচ্ছে। সেই আলোর আভা সোজা আকাশে উঠে গেছে। চাঁদের পাশে কয়েক টুকরো শুভ্র মেঘের ওপর আলোটা ঠেকেছে। জাউদা ইসলাম খুশি হয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিল। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। তারপর থেকে বাচ্চাটা তাদের কাছে থাকে। আবিদ ইসলাম বাচ্চাটাকে তার নিজের বাবা মায়ের কাছে পৌঁছে দিতে চাইলে জাউদা ইসলাম তা করতে দেয়নি। সে বলেছে, আল্লাহ তাদের জন্য বাচ্চাটাকে উপহার পাঠিয়েছে। কেউ যাতে সন্দেহ না করে তার জন্য সেখানকার বাসা বিক্রি করে ঢাকার গুলশানে এসে নিজেদের বাড়ি করে। সারাদিন তেমন কোনো অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়নি মেঘা। তাই রাত ও সকালের কথা পুরো ভুলেই গিয়েছে। বিকালে তৈরি হয়ে আয়েশের বাসায় গেল সে। কিন্তু গিয়ে যা দেখল তাতে হাসতে হাসতে ওর পেট ব্যথা হয়ে গেল। আয়েশের ফ্ল্যাটের দরজাটা হালকা করে ধরতেই খুলে গেল। কিছুটা ঘাবড়ে গেলাম। বেশ পুরনো দেখতে একটা বাসার দোতলার ফ্ল্যাটে আয়েশ একা থাকে। বাইরের থেকে বাড়িটা দেখতে ভুতুড়ে বাড়ি মনে হলেও ভেতরটা চোখ ধাঁধানো সৌন্দর্যের ভরপুর। দুটো রুম ও একটা বড় ড্রয়িং রুম ও কিচেন নিয়ে আয়েশের ফ্ল্যাট। খুব সুন্দর ও গোছানো। আমি ভেতরে ঢুকে আশেপাশে ওকে খুঁজতে লাগলাম। বেশ কয়েকবার লোভ হয় যে ওর নাম ধরে ডাকলাম, কিন্তু কেউ সাড়া দিলও না। আমি আয়েশ, আয়েশ, কোথায় তুই? বাসায় কি কেউ আছে নাকি এমনি ভুলে দরজা খুলে চলে গেছে ছেলেটা? যা মন ভুলো। আয়েশ, ওই ছেমোরা। কিচেন থেকে খুটখাট আওয়াজ আসছে। ভয়ে গলা শুকিয়ে গেছে। বেশ কয়েকটা শুকনো ঢোক গিলে সেদিকে যেতে লাগলাম। গিয়ে যা দেখলাম তাতে ভয় পেয়ে গেলাম।
কালো হাফ প্যান্ট, কালো টি শার্ট পরা একটা লোক মাথায় বাইকের হেলমেট পরে ছুরি দিয়ে ট্রের মধ্যে কিছু একটা কাটছে। আমি বাবা গো! কে আপনি? ভয়ে ভয়ে। আইস, কি রে, তুই কখন এলি? আমি আইস, সত্যি এটা তুই? আইস মাথার হেলমেট খুলল। হেলমেট পরে থাকার কারণে ফর্সা মুখটা টুকটুকে লাল হয়ে গেছে। পুরো মুখ ঘেমে নিয়ে একাকার। আমি, তুই কিচেনে হেলমেট পরে কি করছিস? আইস, কথা বলিস না। গরমে আমি অতিষ্ঠ। শালার বিদ্যুৎ যাওয়ারও সময় পেল না। আমি বললি না হেলমেট পরে কিচেনে কি করছিস? আইস, পেঁয়াজ কাটছিলাম। আমি কি? তুই হেলমেট পরে পেঁয়াজ কাটছিলি? লাইক সিরিয়াসলি? আইস, তো কি করব? পেঁয়াজের যা ঝাঁজ। আমার কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে যায়। তাই বুদ্ধি করে হেলমেট পরে নিয়েছি। চোখে কোনো ঝাঁজ লাগেনি। আমার বুদ্ধিটা কেমন হয়েছে? আমি ওর কাণ্ড দেখে হাসতে হাসতে ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে পড়লাম। আল্লাহ, এমন কিছুও যে আমায় দেখতে হবে তা কখনো কল্পনা করিনি। আইস ভেটকাইস না মাল্টি কালার। আমার হাতে এছাড়া কোনো উপায় ছিল না। মুখ গোমরা করে। আমাকে একটু হাসতে দে। আমি ভাবলাম কোনো চোটর এসেছে বুঝি। সত্যি তোর দ্বারাই এসব সম্ভব। তুই পারিসও বটে। এসব আজগুবি বুদ্ধি তোর মাথায় আসে কি করে? আইস, কাজের বুয়া অসুস্থ। কয়েকদিন আসতে পারবে না। তাই বলে কি না খেয়ে থাকবো নাকি? অনেক ক্ষুধা লাগছে। সর, আমাকে কাজ করতে দে। আমি এত কষ্ট না করে বাইরের থেকে খাবার আনলেই পারতি। আইস, টাকা কি গাছে ধরে? কষ্ট আছে উপার্জন করতে। তুই কি বুঝবি? তাছাড়া বাইরে যেতে মন চাইল না। ইস, আজকে যদি একটা বউ থাকতো, তাহলে এত কষ্ট করতে হতো না। আমি বিয়ে করে নে। আমরাও অনেক দিন পর কবজি ডুবিয়ে খেতে পারবো। আইস, তুই করে নে। কতদিন ধরে রোস্ট পোলাও খাওয়া হয় না। ইচ্ছে মতো খেতে পারবো। আইস, আমার বিয়ের কথা বলতেই আমার বুকটা ধক করে উঠল। সেদিনের কথা মনে পড়ে গেল। আমি যদিও বিয়েটা মানি না, তারপরেও মনটা সেটা মানতে সায় দেয় না। বারবার মনে করিয়ে দেয় আমি বিবাহিত। মন খুব জোর দিয়ে বলে আমার শরীয়ত মোতাবেক বিয়ে হয়েছে। আচ্ছা, আমার যার সাথে বিয়ে হয়েছে কখনো যদি সে আমাকে খুঁজতে আসে, তখন কি করব? আইস আমার মুখের সামনে তুড়ি বাজাতেই আমার হুঁশ ফিরল। আইস, কিরে মাল্টি কালার, কোথায় হারিয়ে গিয়েছিলি? তা মিস ভাবুকি কি ভাবলেন এতক্ষণ? আমি যে কতগুলো কথা বলেছি তা কি আপনি শুনতে পেয়েছেন? আমি কিছু না। সর তুই। আমি রান্না করে দিচ্ছি। তুই তো হেলমেট পরে পেঁয়াজ কাটতেই আধা ঘন্টা লাগিয়ে দিলই। আইস, সরি ম্যাডাম। আপনাকে কিছু করতে হবে না। আপনি এখন আমার বাসার মেহমান। আপনাকে দিয়ে আমি কোনো কাজ করাতে পারি না। আমি ঢং হচ্ছে। এমন ভাব করছিস যে আমি জীবনের প্রথম তোর বাসায় আসলাম। আইস, না তা নয়। তবে আজকে আমি রান্না করব নিয়ত করেছি। আমি রান্না করব। তুই তাকিয়ে তাকিয়ে দেখ এই আইসের কামাল। তুই শুধু আমাকে একটু বলে বলে দিস। আইস আমার সাথে কথা বলতে বলতে ছুরি দিয়ে আলু কাটতে লাগল। আমি ওর কাটাকুটি দেখতে লাগলাম। মিটমিট করে হাসছি। আলুর ছিলকা অনেক মোটা করে ফেলে মোটা মোটা টুকরো করল। কাঁচা মরিচ ফালা করতে গিয়ে 14 বার ট্রে থেকে ফেলে দিয়েছে। রুই মাছ ভাজার জন্য নিল।
সেগুলোতে মশলা দিতে অবশ্য আমি বলে দিয়েছি, তাই কোনো সমস্যা হয়নি। আইস আমাকে মাছ ভাজতে দে। তুই পারবি না, তেল ছিটে আসবে। আইস এই মাল্টি কালার, তুই আমাকে কি ভাবিস? এই আইস পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। শো মাল্টি কালার, সরে যাও। আমি পারব। আমি আর কিছু পারিস কিনা জানি না, তবে বড় বড় ডায়লগ দিতে পারিস তা জানি। আমি মুখ গোমরা করে ওর সামনে থেকে সরে দরজার পেছনে আড়াল হয়ে দাঁড়ালাম। আইস ভেবেছে আমি চলে গেছি। কিছু সময় পর দেখলাম ভয়ে আল্লাহকে ডাকছে। মাথায় হেলমেট পরে নিল। 10 হাত দূর থেকে খুন্তির ওপর মাছ নিয়ে কড়াইয়ের তেলে দেওয়ার চেষ্টা করছে। ঠাস করে গরম তেলে মাছের টুকরোটা ফেলে দিয়ে এক দৌড়ে। সে কি দৌড়! এক দৌড়ে কিচেন থেকে পালিয়ে সোজা নিজের রুমে। আমি হাসতে হাসতে দরজার পাশে বসে পড়েছি। এত সাহস দেখিয়ে 10 হাত দূর থেকে মাছ ছেড়ে সে দৌড়িয়েছে। রুমে গিয়ে হাঁপাচ্ছে। আমি হাসতে হাসতে কিচেনে গেলাম। কিছু সময় পর আইস এলো। এসে আমার পেছনে দাঁড়িয়ে ভয়ে ভয়ে চোখ বন্ধ করে 10 হাত দূর থেকে মাছ উল্টানোর চেষ্টা করতে লাগল। আমি রেগে ওর কাছ থেকে খুন্তিটা নিয়ে গেলাম। আইস খুন্তি দে, আমি পারব। তুই যে কি পারবি তা আমার দেখা হয়ে গেছে। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। আমাকে আমার কাজ করতে দে। ধমকের সুরে। আইস তোর কথার মধ্যে আজ বউ বউ গন্ধ পাচ্ছি। ঘটনা কি বলতো? তুই দেখছি আগের থেকে সুন্দর হয়ে যাচ্ছিস। না মানে তোর হাত দেখে বললাম। বিয়ে শাদী করেছিস নাকি? শুনেছি মেয়েরা নাকি বিয়ের পর সুন্দর হয়ে যায়। বুকটা আবারও ধক করে উঠল। আমি যত বিয়ের ব্যাপারটা ভুলতে চাইছি, ততই মনে করিয়ে দিচ্ছে। আমাকে চুপ করতে দেখে আইস গলা ঝেড়ে বলল, আইস আরে আমি এমনি বললাম মাল্টি কালার। জাস্ট কিডিং। তুই সিরিয়াসলি নিস না। আমি ওর কথায় তোয়াক্কা না করে রান্নায় মনোযোগ দিলাম। আইস কিছু সময় পর পর আমার পেছনে দিয়ে উকি ঝুঁকি মেরে রান্না দেখছে। ভয়ে আমার পেছনেই দাঁড়িয়ে আছে। আইস জলদি রাধিস মাল্টি কালার। দুপুরে কিছু খাইনি। অনেক ক্ষুধা লাগছে। আমি এত বড় বাড়িতে একা থাকিস ভয় করে না? এত বড় ফ্ল্যাটে তুই একা। বাই চান্স তুই অসুস্থ হলেও তো কেউ কিছু টের পাবে না। আইস এসেছি একা যাব একা। তাহলে মাঝখানে সময়টুকুতে ভয় পাবো কেন? আমি দরজা খুলে রেখেছিলি কেন? আইস কে জানে, খেয়াল নেই তো। কখন দরজা খুলেছি বলতে পারবো না। আমি আঙ্কেল আন্টি কোথায় থাকে রে? তুই তো তাদের বিষয়ে আমাদের কিছু বলিস না। এত বড় ফ্ল্যাটে একা না থেকে তাদেরও নিয়ে আয়। তাহলে তো তোর এত কষ্ট করতে হয় না। আইসের বাবা মায়ের কথা বলতেই ওর চোখ মুখ রাগে লাল হয়ে গেল। মুখের চোয়াল শক্ত হয়ে এলো। সাপের মতো ফোঁস করে উঠল। কপালের রগ ফুলে উঠেছে। কঠিন গলায় বলল, আইস আমি আগেও বলেছি তাদের কথা কখনো জিজ্ঞেস করবি না। আমার কেউ নেই। রেগে। তুই তাদের কথা বললে এত রেগে যাস কেন? এত রাগ ও ঘৃণা কেন তোর তাদের প্রতি? উনারা তোর বাবা মা আইস। আইস কিছু না বলে রুমে চলে গেল। কিছু সময় পর কিছু একটা ভাঙার আওয়াজ পেলাম। রুমে গিয়ে দেখি কাঁচের টেবিলটা চূর্ণ বিচূর্ণ হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমি চুপ করে সেখান থেকে এসে রান্নায় মন দিলাম। একটু পর এমনি ঠান্ডা হয়ে যাবে।
আমার ওপর সে কখনই রাগ করে থাকতে পারে না। পুরো নাম আইশ রহমান। বাবা মা কে বা কোথায় থাকে তা আমি জানি না। আমি কেন কেউ জানে না। বয়সে আমার 4 বছরের বড়, মানে 26 বছর। আমার 3 ক্লাস ওপরে পড়ে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, তাহলে আমাদের বন্ধুত্ব কিভাবে হলো? আমরা একসাথে একটা স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করতাম। সেখান থেকে পরিচয় ও বন্ধুত্ব। আইশ দেখতে ধবধবে সাদা, চুলগুলো হালকা কালো ও লালের কম্বিনেশন। ঠোঁট দুটো মাত্রাতিরিক্ত লাল, মনে হয় লিপস্টিক দিয়েছে। চোখ দুটো ঘোলাটে, সরু টানা চোখ ও চোখা নাক মিলে অসম্ভব সুন্দর দেখতে। কলেজের মেয়েরা তো আইশ বলতেই অজ্ঞান, কিন্তু আইশের সামনে আমি ছাড়া কোনো মেয়ে ভিড়তে পারে না। আমি মনে মনে আইশকে অনেকটা পছন্দ করি। কখনো বলিনি। যদি আমার সাথে বন্ধুত্বের সম্পর্কটা শেষ হয়ে যায় সেই ভয়ে। কিন্তু এখন চিন্তা করেছি না বলেই ভালো করেছি। কারণ আমি বিবাহিত। হ্যাঁ, এই কথাটা শুনতে তিক্ত হলেও এটাই সত্যি। হঠাৎ আইশের কথায় আমি ভাবনা থেকে ফিরে এলাম। 2 দিন ধরে আমি নিজের মধ্যে থাকি না। ভাবনার রাজ্যে হারিয়ে যাই। আইশ কি রে, আজ কি খেতে পারবো? আমি আর সহ্য করতে পারছি না। পেটে ইঁদুর দৌড়াচ্ছে মাল্টি কালার। আমি আজকে শেষ। তুই আমাকে মাল্টি কালার কেন বলিস? আইশ, তোকে এই কালারটা পরলে অনেক সুন্দর লাগে। অবশ্য আকাশী কালারটায় পুরো মেঘকন্যার মতো। আমি মেঘকন্যা আনমনে। আইশ, আরে রূপকথার রাজকন্যাদের কথা বলছি আমি না, তুই অন্য কিছু বলছিস। আইশ, আমি রাজকন্যা বলেছি। তুই ভুল শুনেছিস। আমি হতে পারে। এমনি আজকাল আমার প্রচুর হ্যালুসিনেশন হয়। ভুলভাল দেখি ও শুনি। আইশ, যাক বাবা, বাঁচা গেল। কথা কাটাতে পেরেছি। বিড়বিড় করে। আমি কি বিড়বিড় করছিস? ভ্রু কুঁচকে। আইশ, কিছু না। আমি ডাইনিং টেবিলে বসলাম, তুই খাবার নিয়ে আয়। আমি আচ্ছা যা। আমার রান্না শেষ। আমি ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে আইশকে প্লেটে খাবার বেড়ে দিলাম। আইশ, আহা কি ঘ্রাণ! নিশ্চয়ই রান্না অনেক মজাদার হবে। তুইও বসে পড়। আমি না, আমার পেট ভরা। আইশ খাবার খেতে শুরু করল। আম্মির সাথে কিচেনে কাজ করতে করতে রান্নাটা ভালোই রপ্ত করতে পেরেছি। আমি আচ্ছা আইশ, তুই যদি কখনো শুনিস আমি তোদের না জানিয়ে বিয়ে করে নিয়েছি, তোরা কি বিশ্বাস করবি? আইশ খাওয়া বন্ধ করে আমার দিকে কপাল কুঁচকে তাকালো। বড় করে একটা শ্বাস ছেড়ে বলল, আইশ, আমি জানি তুই এমনটা করবি না। আমি কেন করতেও তো পারি। আইশ, তোকে শুধু আমি বিয়ে করব। তুই আমার ছাড়া অন্য কারো হতেই পারবি না। আনমনে। আমি কি? আইশ, কোথায় কিছু না। বললাম রান্না অনেক ভালো হয়েছে। তোকে এখন পুরো আমার বউ বউ লাগছে। মানে তুই রান্না করে খাবার বেড়ে দিলই, এখন আবার না খেয়ে আমার দিকে তাকিয়ে খাওয়া দেখছিস। আমি খুব ইচ্ছে ছিল তোর বউ হওয়ার। তোর মতো গুড পার্সোনালিটির মানুষ সব মেয়েরা স্বপ্নে দেখে, কিন্তু তুই আমার ভাগ্যে নেই রে। আল্লাহ আমাকে অন্য কারো বাম পাঁজরের হাড় দিয়ে বানিয়েছেন, নয়তো আমার এভাবে বিয়ে হতো না। মনে মনে। আইশের খাওয়া শেষ হতেই আমরা কিছু সময় গল্প করলাম। অনেকটা সন্ধ্যা হয়ে আসছে। আমি বাসায় যেতে চাইলাম, কিন্তু আইশ আমাকে একা ছাড়ল না। নিজে বাইকে করে বাসায় পৌঁছে দিল।
এত কিছুর মধ্যে আমি কি জন্য আয়েশের বাসায় গিয়েছিলাম তাই ভুলে গেছি। বাসায় গিয়ে যা দেখলাম তাতে আমার মাথা হাই লেভেলের গরম হয়ে গেল। তাছাড়া রাতে মেঘরাজ্য। সোনার পালঙ্কে বসে পান সাজাচ্ছেন মেঘরাজ্যের রানী। মুখে তার হাজার চিন্তা এসে ভিড় করেছে। তার আশেপাশে ৭৮ জন দাসী দাঁড়িয়ে আছে রানীর আদেশ মানার জন্য। তখনই কক্ষে প্রবেশ করল মেঘপুত্র। মেঘপুত্র, আসসালামু আলাইকুম আম্মিজান। পুত্রের কণ্ঠ পেয়ে ধ্যান ভাঙল রানীর। ছুটে এসে পুত্রের মুখে অজস্র চুমুতে ভরিয়ে দিল। কতদিন পর ছেলেকে এক নজর দেখতে পেরেছে। রানী, কেমন আছিস বাবা? মেঘপুত্র, আলহামদুলিল্লাহ ভালো আম্মিজান। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। রানী, এই দুঃখিনী আম্মিকে দেখগে বউয়ের আঁচল ছেড়ে আসতে মনে চেয়েছে। মুখ গোমরা করে মেঘপুত্র, আম্মিজান তুমিও পৃথিবীর মায়েদের মতো বলতে শুরু করলে। তুমি তো জানো তোমার পুত্রের প্রাণ ভোমরাই তার অর্ধাঙ্গিনী। তার কিছু হলে তোমার পুত্র শক্তিহীন মানব হয়ে কারাগারে বন্দি থাকবে। রানী মুচকি হেসে পুত্রকে জড়িয়ে ধরলেন। মাপুত্র দুজনে একসাথে উচ্চস্বরে হেসে উঠল। রানী ইশারায় কক্ষে থাকা দাসীদের চলে যেতে বললেন, কারণ তিনি এখন একান্তে নিজের পুত্রের সাথে সময় কাটাবে। বাইরের মানুষ তার মধ্যে থাকা সে পছন্দ করে না। রানী, আমি তো ঠাট্টা করছিলাম পুত্র। আমি জানি আমার পুত্রের পুরো অংশ জুড়ে মেঘকন্যা বিস্তার করছে। আমি অনেকটা চিন্তামুক্ত হয়েছি। বিয়েটা তো যেভাবে হোক হয়েছে। এতদিনের ভালোবাসাকে আমার পুত্র আপন করে পেয়েছে। শোনো পুত্র, কন্যাকে এক মুহূর্তের জন্য একা ছাড়বে না। আমাদের শত্রুরা যে কোনো সময় তার ওপর আক্রমণ করবে। এবার আমি খুব শীঘ্রই দাদিজান হতে চাই। মেঘপুত্র, সেটা বোধহয় এত জলদি পূরণ হবে না আম্মিজান। মুখ গোমরা করে রানী, কেন পুত্র? অবাক হয়ে মেঘপুত্র, সে অনেক লম্বা কাহিনী আম্মিজান। তোমার পুত্রবধূকে জড়িয়ে ধরে ঘুমালেই সে আজগুবি ভাবনা দিয়ে মাথা ভরে ফেলে। তার কক্ষে নাকি জিন এসেছে। ভয়ে গুটিয়ে যায়। বিয়ের ২ রাত ধরে আমাকে তার কক্ষের সোফায় ঘুমুতে হয়। সে আমার উপস্থিতি টের পেলেই ভয়ে কুঁকড়ে উঠে। আর তুমি চাইছ নাতিনাতনিদের মুখ দেখতে। তার ত্রিসীমানায় আমি ভিড়তে পারি না। ভাগ্যিস আমি তার মনের কথা শুনতে পাই। সে শুনতে পায় না, তাই তার কাছে থেকে অদৃশ্য হতে পারি। যদি সে আমার মনের কথা শুনতে পারত তাহলে আমি এতদিনে চিৎপটাং হয়ে কারাগারে পড়ে থাকতাম। এই বাচ্চা মেয়েটাকে পালতেই আমার দফারফা হয়ে যাচ্ছে। তার মধ্যে আরেক বাচ্চা। একদম না। রানী, ২২ বছর বয়স হলে কি হবে পুত্র? সে এখনো আমাদের শক্তির ব্যাপারে পুরো অজ্ঞ। তাকে তো তোমাকেই সামলাতে হবে। নিজের জন্য হলেও তাকে নজরে রাখতে হবে। রানী পুত্রকে হাত ধরে পালঙ্কে বসাল। মেঘপুত্র এক লাফে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। কতদিন এরকম করে ছোট বাচ্চার মতো করে মায়ের কোলে মাথা রাখা হয় না। আজ যখন সুযোগ পেয়েছে ছাড়বে কেন? রানী তার পুত্রের মাথার চুলে বিলি কেটে দিতে লাগল। রানী, জানো পুত্র, যেদিন তোমাদের বিয়ে হলো সেদিন অঙ্গরাজ্যের রাজপুত্র যখন তোমাদের ওপর আক্রমণ করল, আমরা অনেক ভয় পেয়ে গেলাম। প্রতি মুহূর্তে মনে হয়েছে আমাদের মেঘকন্যার কোনো ক্ষতি হলো না তো। আমাদের পুত্র ঠিক আছে তো। আমাদের ছোট মেঘরাজ্য পুরো কালো অন্ধকারে ছেয়ে গিয়েছিল। সাথে প্রচণ্ড বাতাস ও ধূলিঝড়।
আমিও তোমার আব্বিজান অজু করে আল্লাহর দরবারে সিজদাহ করতে দাঁড়িয়ে গেলাম। আমি জানি একমাত্র স্বয়ং আল্লাহ আমাদের রক্ষা করতে পারে। আল্লাহর কাছে লাখো কোটি শুকুর। তিনি আমাদের দোয়া কবুল করে নিয়ে চাঁদের আলো মেঘকন্যার শরীরে ঢেলে দিলেন। আমাদের সবাইকে রক্ষা করলেন। সেই খুশিতে আমরা 12 রাকাত নফল নামাজ আদায় করেছি। মেঘপুত্র, আমারও এক মুহূর্ত মনে হয়েছিল আমি মেঘকন্যাকে হারিয়ে ফেলেছি, কিন্তু আমার আল্লাহর ওপর বিশ্বাস ছিল, তাই তিনি আমার কাছে আমার মেঘকন্যাকে ফিরিয়ে দিয়েছেন। রাজা, আসসালামু আলাইকুম। আমার একমাত্র পুত্র আবরার আওসাফ, কেমন আছো? 7 রাজার ধন, তোমাকে দেখার জন্য আমরা কতটা অধীর হয়েছিলাম পুত্র, তুমি কি তা জানো? রাজার কণ্ঠ পেয়ে মেঘপুত্র রানীর কোল থেকে মাথা উঠিয়ে তাকালো। তারপর ঝট করে উঠে রাজার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল। মেঘপুত্র, আসসালামু আলাইকুম আব্বিজান, আপনার শরীর কেমন আছো? রাজা, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। তোমার স্বাস্থ্যের কি খবর? মেঘপুত্র, আলহামদুলিল্লাহ ভালো। রাজা, তোমার কি এ সময়ে মেঘরাজ্য আসা ঠিক হয়েছে পুত্র? তুমি জানো না চারিদিকে ঘন বিপদ। কন্যাকে ফেলে এসে তুমি মোটেও ভালো করনি। ঈশাল যে কোনো সময় ওর ওপর আক্রমণ করতে পারে। তুমি ভুলে যেও না মেঘকন্যা আমার ছোট ভাইয়ের একমাত্র শেষ স্মৃতি। আমার ছোট ভাই ও তার বিবির মৃত্যুর সময় আমি তাদের কথা দিয়েছিলাম সর্বক্ষণ তার খেয়াল রাখব। তাদের শেষ ইচ্ছা রক্ষা করতেই আমি নিজে মেঘকন্যাকে মানুষের বসতিতে রেখে এসেছি। তাই বলে তুমি তার প্রতি অবহেলা করতে পারো না। এখন শরীয়ত মোতাবেক সে তোমার বিবাহ করা বিবি। মেঘপুত্র, দুঃখিত আব্বিজান, আমার আপনাদের খুব দেখতে ইচ্ছে করেছিল, তাই মনটাকে দমিয়ে রাখতে না পেরে চলে এসেছি দেখা করতে। আপনি যে আমার প্রতি এতটা মনক্ষুণ্ণ হয়ে যাবেন তা ভাবিনি। রাজা পুত্র আবরার আওসাফ, তুমি এখন অবুঝ নও। এই সময়ে কন্যাকে একা রাখা অনেক বিপজ্জনক। ঈশাল পৃথিবীর বুকে বিচরণ করছে। এতদিনে হয়তো সে কন্যাকে খুঁজেও পেয়ে যেত, যদি না তোমার সাথে বিয়ে হওয়ার পর সকল শক্তির মালিক হতো। তাছাড়া কন্যা আমাদের শক্তির বিষয় কিছু জানে না, সে এটা ব্যবহারও করতে পারবে না। তুমি যদি তার স্বামী হয়ে এসব বিষয়ে খেয়াল না রাখো তাহলে কে রাখবে? এই বিপদ কেটে গেলে তোমরা আমাদের সাথে বাকি জীবন কাটাতে পারবে পুত্র। কিন্তু মনে রেখো, একবার যদি তুমি মেঘকন্যাকে হারিয়ে ফেলো তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। মেঘপুত্র, আপনার কথা আমি বুঝতে পেরেছি আব্বিজান। আমি জরুরি প্রয়োজন ছাড়া মেঘরাজ্য আগমন করব না। রানী, আজ পৃথিবীর বুকে ফিরে যাও পুত্র। সময় করে একদিন কন্যাকে নিয়ে আসো আমাদের রাজ্যে। কত বছর হলো ওকে দেখি না, খুব দেখতে ইচ্ছে করে। নিশ্চয়ই ওর মাঝে আমি ওর বাবা মায়ের প্রতিচ্ছবি দেখতে পাব। মেঘপুত্র, ইনশাল্লাহ আম্মিজান, কোনো একদিন তোমার পুত্রবধূকে নিয়ে আসব। আমার আম্মিজানের আবদার কি আমি ফেলতে পারি? আল্লাহ হাফেজ আম্মিজান ও আব্বিজান। রানী, আল্লাহ হাফেজ পুত্র, নিজের ও কন্যার খেয়াল রেখো। আল্লাহ চাইলে আবার দেখা হবে। রাজা, খোদা হাফেজ পুত্র। ভুলে যেও না তোমার উদ্দেশ্য হল মেঘকন্যাকে রক্ষা করা। সর্বদা মনে রাখবে, মেঘকন্যা সুরক্ষিত তো তুমি, আমরা এবং রাজ্য সুরক্ষিত। রাজা রানীর থেকে বিদায় নিয়ে কয়েক মিনিটের মধ্যে পৃথিবীতে ফিরে আসলো মেঘপুত্র। মেঘকন্যা এশারের নামাজ আদায়ের পর ঘুমিয়ে পড়েছিল।
সেই সুযোগে মেঘপুত্র রাজ্য থেকে ঘুরে আসলো। কন্যার সামনে এসে মুচকি হেসে কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। বিয়ের সাজে বসে আছি আমি। আমার সামনে আফিয়ার বাবা, চাচা, চাচি, ফুপু, ভাবি, দিহানের পরিবারের সকল মানুষ বসে আছে। আমি ঘোমটার ভেতর থেকে তাদের দেখতে পাচ্ছি। কাজী বিয়ে শুরু করল। আমার হাত পা কাঁপছে। হঠাৎ আমার হাতে কারো শীতল স্পর্শ পেলাম। সেই হাতের স্পর্শ আর কারো ছিল না, বরের বেশে থাকার ছেলেটির ছিল। চারিদিকে আবছা আকাশী কালার ধোয়ার মতো উড়ছে। আমি ধীরে ধীরে নিজের মধ্যে থেকে একটা ঘরে চলে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি সবার চোখ হালকা আকাশী হয়ে যাচ্ছে। কেউ আমার মতো নিজের মধ্যে নেই। কাজী বিয়ে পড়ছে। কাজী গুলশান নির্বাসী মোহাম্মদ আবিদ ইসলামের পালক কন্যা ও মেঘরাজ্যের ছোট রাজা ফায়াজ রায়হানের একমাত্র কন্যা সাউদা বিনতে মেঘার সাথে মেঘরাজ্যের বড় রাজা নিয়াজ রায়হানের একমাত্র পুত্র আবরার আওসাফ সাথে 1001 দিরহাম দেনমোহরের বিনিময়ে শুভ বিবাহ ধার্য করা হয়েছে। কন্যা, তুমি যদি এই বিয়েতে সম্মত থাকো তাহলে বলো মা আলহামদুলিল্লাহ কবুল। 3 বার বলো কবুল। আমি আলহামদুলিল্লাহ কবুল কবুল কবুল। কাজী, এবার পুত্র, তোমার যদি বিয়েতে সম্মতি থাকে তাহলে বলো আলহামদুলিল্লাহ কবুল। 3 বার বলবে। সওয়ান আলহামদুলিল্লাহ কবুল কবুল কবুল। কাজী, নাও মেঘকন্যা, তুমি এই রেজিস্ট্রি পেপারে তোমার নামটা স্বাক্ষর করে দেও। আমি আমার নিজের নাম। কাজী, হ্যাঁ কন্যা। আমি কোথায় করব দেখিয়ে দিন। কাজী, আমি তো দেখিয়ে দিলাম। আমি জলদি দেখান। আমার তর সইছে না। আমি তো কতদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছি। অবশেষে সে আমার হলো। ঘোরের মাঝে। কাজী, আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি। আমি চুপচাপ রেজিস্ট্রি পেপারে সই করে দিলাম। এবার কাজী সাহেব আমার কাছে থেকে পেপারটা নিয়ে বরের দিকে এগিয়ে দিলেন। বর নিজের মুখের সামনের ফুলের মালাগুলো না সরিয়ে নিজের নামটা রেজিস্ট্রি পেপারে সই করে দিল। নামটাও আমি স্পষ্ট দেখতে পেলাম। আমি পুরো রেজিস্ট্রি পেপার তন্ন তন্ন করে খুঁজেও সেখানে আফিয়া, দিহান এবং তাদের বাবা মায়ের নাম খুঁজে পেলাম না। বরং স্পষ্ট বড় বড় করে আমার ও আবরার নাম দেখতে পেলাম। তারপর একে একে সাক্ষীরা সই করল। আমি শূন্য দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে সব দেখছি। কাজী, আমরা এখন নতুন বিবাহিত পুত্র ও কন্যার জন্য সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ ভরে দোয়া করব। আল্লাহ যাতে তাদের বৈবাহিক জীবনে সুখ ও শান্তির করে দেয়, আর এই বিয়েটা কবুল করে নেয়। তারা যে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে তা মৃত্যুর আগের ও পরের জীবনেও অটুট থাকে। সবাই মিলে মোনাজাতে আমাদের জন্য আল্লাহর কাছে আমাদের জন্য প্রাণভরে দোয়া করল। কাজী সাহেব ও সাক্ষীর জন্য আনা 3 জন পুরুষ লোক আমাদের পৃথিবীর নয়, কারণ তাদের শরীরের রংটা শুভ্র মেঘের মতো। সবার মোনাজাত শেষ হল। কাজী, আলহামদুলিল্লাহ, বিবাহ সম্পন্ন হয়েছে। এখন থেকে আপনারা স্বামী স্ত্রী। আমি প্রফেশনাল কাজী নই। বিয়ের মধ্যে কাজী কি বলে, কিভাবে বিয়ে পড়ায়, কি কি করে, তা আমার কোনো ধারণা নেই। কাজীর বিয়ে পড়ানোটা আমি নিজের মন থেকে লিখেছি। ভুল ত্রুটি হলে দয়া করে মাফ করে দিবেন। আমি এসব বিষয় কিছু জানি না। আমি আবারও বলছি, আমার কাজীর বিয়ে পড়ানোর ব্যাপারে কোনো ধারণা নেই। কোনো ভুল হলে আমাকে ছোট বাচ্চা ভেবে মাফ করে দিয়েন। আমি সবার কাছে তার জন্য ক্ষমাপ্রার্থী।
ঠিক তখনই বাইরে অঙ্গরাজ্যের রাজপুত্র ঈশাল রেগে বাড়ির বাইরে থাকা মাটির বিশাল মোটকা তুলে সজোরে সিমেন্টের ফ্লোরে আছাড় মারল। সাধারণত গ্রামের অনেক পুরনো বাড়িতে এসব মাটির মোটকা আছে, তেমনি আফিয়াদের বাড়িতে ছিল। সেই শব্দে সবার ঘোর কেটে যায়। মেঘপুত্রের অদৃশ্য শক্তি সবার ওপর বিস্তার করেছিল, তাই কেউ কাজীর কোনো কথা শুনতে পারেনি। যখন সবার ওপর থেকে আবছা আকাশী কালার শক্তি উঠে যায়, তখন মায়া কেটে যাওয়ার পর তারা বাইরে ছুটে। কিসের শব্দ হলো তা দেখার জন্য। মেঘার হাত ধরেও তাকে বশ করে নিয়েছিল আবরার, তাই বিয়ের সময় কিছুই শুনেনি সে। তাছাড়া ঘোরের মধ্যে থেকে বিয়ে করে নিয়েছি আবরারকে। সবাইকে বিয়ের সকল কিছু ভুলিয়ে দেয় মেঘপুত্র। আর মেঘা তো কিছু বলতে বা মনে করতে পারে না। তারপরের ঘটনা সবাই জানেন। বরকনে দুজনই পালিয়েছে। মেঘপুত্র পালাতে চায়নি। সোফা উঠে সে গিয়েছিল ঈশালের সাথে মোকাবেলা করতে, কিন্তু সেই ফাঁকে মেঘা পালিয়ে যায়। তাই মেঘাকে ঈশালের হাত থেকে বাঁচাতে সেও সেখান থেকে পালিয়ে যায়। আর পুরো গ্রামবাসী ওদের খুঁজতে বের হয়ে যায়। লাফ দিয়ে ঘুম থেকে উঠে যাই আমি। সারা শরীর গরমে ঘামছে। আমি উপরোক্ত পুরো ঘটনাটা স্বপ্নে দেখলাম। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি ও ছাড়ছি। হৃৎপিণ্ডটা ইচ্ছে মতো লাফাচ্ছে, থামার কোনো নামও নিচ্ছে না। আমি কি দেখলাম আমি এতক্ষণ? কিন্তু কেন দেখলাম এমনটা? এটাই তো আমার বিয়ের দিনের রহস্য। আমি মাথা খাটিয়েও বের করতে পারিনি। আল্লাহ আমাকে স্বপ্নে পুরো ঘটনা দেখিয়ে দিল। কিন্তু আফসোস, আমার পুরো স্বপ্ন মনে পড়ছে না কেন? আমি মাঝখান থেকে অনেক কিছু ভুলে কেন গিয়েছি? আমি তো সব দেখলাম, তারপরেও কেন এমনটা হলো? আমার মাথা ঘুরছে। আমি কিছু স্পষ্ট করে মনে করতে পারছি না কেন। ধীরে ধীরে স্বপ্নটা ঝাপসা হয়ে যাচ্ছে আমার স্মৃতি শক্তি থেকে। কিন্তু কেন? দুই হাতে শক্ত করে মাথা ধরে বসে আছে মেঘা। তার স্মৃতি থেকে ধীরে ধীরে স্বপ্নটা ঝাপসা হয়ে যাচ্ছে। এটা স্বপ্ন হলেও ওর বিয়ের বাস্তব ঘটনা। আল্লাহ ওকে বিয়ের সবকিছু স্বপ্ন আকারে দেখিয়ে দিয়েছে। মেঘপুত্র আবরার আওসাফ দুই হাত গুজে বারান্দার দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নিজের মনে বলে উঠল, মেঘপুত্র, আমি দুঃখিত বউ। তোমার স্মৃতি থেকে আমাদের বিয়ের পুরো বিষয়টা আমি মুছে দিয়েছি আমার শক্তি দিয়ে। তুমি এখন এসব নিয়ে ভাবলে অসুস্থ হয়ে পড়বে। আল্লাহ তোমাকে কেন এই স্বপ্ন দেখালো তা আমি জানি না, তবে আমি তোমার স্মৃতি থেকে এই স্বপ্নটা আমার শক্তি দিয়ে মুছে দিতে বাধ্য হলাম। কিন্তু তোমার যে বিয়ে হয়েছে সেটা তুমি ভুলবে না। আমি ভুলতে দিব না তোমাকে। রোজ অনেকবার মনে করিয়ে দিব তুমি বিবাহিত, তুমি আমার স্ত্রী। আমি মাথা ধরে সবকিছু মেলানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলাম। এশারের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এই স্বপ্ন দেখলাম। গতকাল আয়েশের বাসা থেকে আসার পর নিজেদের বাসার ড্রয়িং রুমে ঘটক মহাশয়কে বসে থাকতে দেখেছে। সেটা দেখে মাথাটা আমার হাই লেভেলের গরম হয়ে গিয়েছিল। রাতে বাবা মায়ের ওপর খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু রাতে আমার মনে হলো কেউ আমাকে ঘুমের মধ্যে উঠিয়ে বসালো। তারপর আমাকে ঘুমের মধ্যে খাবার খাইয়ে দিল। সে আমার মুখে খাবার পুরে দিচ্ছে আর আমি ঘুমের ঘোরে তা খেয়ে নিচ্ছি। সবকিছু আমার কাছে ধোঁয়াশা লাগছে। কিছু বুঝতে পারছি না। আজ রাতে আবার এই স্বপ্ন।
কিন্তু পরের দিন কলেজে যা হলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। পরের দিন চলবে।